এসএসসি পরীক্ষা 2026 এর সকল শিক্ষার্থী তোমাদের রসায়নের চ্যাপ্টার 3 তে এমসিকিউ সিকিউ এসকিউ যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আমরা উত্তর করতে চলেছি এবং এখানে তোমাদের 10 বছরের প্রশ্নকে অ্যানালাইসিস করে এমন প্রশ্নগুলো টাইপ আকারে তোমাদের উপস্থাপনা করছি যে প্রশ্নগুলোকে তোমাকে আমি আশ্বস্ত করতে পারি যে এই ক্লাসটা দেখার পরে তুমি একটা সৃজনশীল প্রশ্ন এবং 4 থেকে 5টা এমসিকিউ এবং সিকিউ প্রশ্ন হুবহু কমন পাবা। এটা আমরা এই যে তোমাদের এই ক্লাসটা একটি ক্লাসের মাধ্যমে আমরা এসএসসি 2026 যেহেতু তোমাদের সামনে পরীক্ষা চলে আসছে, এখন বর্তমানে একান্তই সময় নাই। অনেকে অনেক জায়গায় ভিন্ন ভিন্ন জায়গায় হয়তো বা পড়েছো, অনেকে আমাদের কাছে পড়েছো। এখন আমরা এই মুহূর্তে যে তোমাদের যেই টাফ সাবজেক্ট দুইটা সেটা হলো রসায়ন অ্যান্ড কেমিস্ট্রি অ্যান্ড হলো ফিজিক্স, এই দুইটা সাবজেক্টকে এই অল্প সময়ের মধ্যে আমরা কভার করে দিব এবং চ্যাপ্টার বাই চ্যাপ্টার করাবো এবং শেষের দিকে তোমাদের মেন পরীক্ষার আগে এই ক্লাসটাকে একটা সামারি আকারে পুরো আকারে দিব। তো আর সমস্যা হয় কি, ওইভাবে দিলে আমাদের ক্লাসটাও ধরো 10 ঘন্টা 11 ঘন্টা, কারণ একটা ক্লাস আমাদের একটা চ্যাপ্টার যদি আমরা ভালো করে টাইপ ভিত্তিক, যেমন এই ক্লাসটা এখানে 4 ধরনের টাইপের প্রশ্ন আসে। আমি যদি একটু প্লাস করে দেখাই তোমাদের, টাইপ এ থাকে তোমাদের এক ধরনের, টাইপ বি অ্যান্ড টাইপ সি অ্যান্ড টাইপ ডি। একটা থাকে কণিক ভরবেগের প্রশ্ন থাকে, ঠিক আছে, একটা কণিক ভরবেগ থাকবে, আর একটা তোমার কি থাকে তোমার মৌল শনাক্তকরণ থাকে। 3 নাম্বার থাকে হলো তোমার, যদি আমি কথা বলি এখানে বেগ নির্ণয় করা থাকে কণিক ভরবেগ, আর তারপর হলো রাদারফোর্ডের পরমাণু মডেল। তো এইগুলোর উপরে কিন্তু প্রশ্ন আসে, তাই না? তো এইগুলো হলো মেন প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি কেউ কভার করে নিতে পারে তাহলে তার কিন্তু আর কিচ্ছু দরকার নেই। তো এখানে আমরা টোটাল 4টা টাইপের সৃজনশীল প্রশ্ন দেখাবো। এই কয়েকদিন আমরা টাইপ বাই টাইপ করে প্রত্যেকটা, আজকে আমরা এটা অধ্যায় কি 3 এর উপরে ক্লাস দিচ্ছি, কালকে অধ্যায় 4 এর উপরে ক্লাস দিব। এভাবে আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে যদি আমাদের সাথে তোমরা থাকো, আশ্বস্ত করতে পারো যে কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সের যে সাবজেক্টগুলো আছে বা এই যে বিষয়গুলো, এগুলোর উপরে তোমাকে মিনিমাম গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য যা যা দরকার সব কিছু তুমি একবার ফ্রিতে পেয়ে যাবা। পাশাপাশি এই ভিডিও ডিসক্রিপশনে দেখো অথবা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেখো হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে এবং আমাদের সেকেন্ড চ্যানেল লিঙ্ক রয়েছে। ফার্স্ট যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, এই যে ভিডিওটা, এই যে ক্লাসটা, এই ক্লাসের যে একটা পিডিএফ ফাইল, এই পিডিএফ ফাইলগুলো তুমি পাবা হলো হোয়াটসঅ্যাপ লিঙ্কে। আর সেকেন্ড যে চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, এর পরবর্তীতে যেহেতু তোমরা এসএসসি, তো আমাদের এই যে চ্যানেলটা এসএসসি পর্যন্ত সীমাবদ্ধ রাখি আমরা। তো নেক্সট ক্লাসের জন্য তোমাকে এই ভিডিও ডেসক্রিপশনে দেখো আমাদের সেকেন্ড চ্যানেলের একটা লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, সেকেন্ড চ্যানেলের লিঙ্ক। এর মাধ্যমে তোমরা ইন্টারমিডিয়েটের সকল ক্লাস আমাদের থেকে সম্পূর্ণ ফ্রিতে পাবা এই সেকেন্ড চ্যানেলে। আর হোয়াটসঅ্যাপ লিঙ্কের মাধ্যমে আমরা তোমাদেরকে যখন তোমরা এসএসসি কভার করে ফেলবা তখন আমরা তোমাদেরকে নিয়ে যাব হলো তোমাদের যে মেন যে আমাদের ফেসবুক গ্রুপ, সেই ফেসবুক গ্রুপে নিয়ে তোমাদের একবার সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাসগুলো করাবো। তো চলো আমরা শুরু করি আজকের আমাদের এই ক্লাসটা। এই ক্লাসটা মূলত এসএসসি 2026 এর একটি ক্লাসের মাধ্যমে আমরা রসায়ন চ্যাপ্টার শেষ করবো। আর এখানে মেনলি যেগুলো পড়বো এগুলো একবার হুবহু প্রশ্নের পরীক্ষা কেন্দ্রে কমন পাবা। তো শুরু করা যাক। তোমার কি রসায়ন অধ্যায়ের 3 নম্বর যে সৃজনশীল প্রশ্ন আছে এইখান থেকে আমরা করব। তো আমরা প্রত্যেকটা টাইপে বেসিক থিওরি থেকে একবারে শুরু করব। প্রথম শুরু করব টাইপ 1। টাইপ 1টা কি সম্পর্কে? আর টাইপ 1টা যদি আমরা খেয়াল করি, এখানে বলা হয়েছে কণিক ভরবেগ নির্ণয় করো। তো এগুলো সবগুলো আসলে বোর্ড প্রশ্ন। তো এই যে বোর্ড প্রশ্নগুলো, এগুলোকে আমরা সবগুলো টোটাল বোর্ড প্রশ্ন আছে হলো 55টা, কারো কারো বোর্ডে আছে 40টা। তো এই যে বোর্ড প্রশ্নগুলোকে আমরা সবগুলোকে খেয়াল করে 3টা টাইপের প্রশ্ন এই অধ্যায়ে রয়েছে, আমরা এই 3টার সঙ্গে শিখবো। প্রথম কণিক ভরবেগ, এখান থেকে তোমাকে আগে সর্বপ্রথম সূত্র জানতে হবে অঙ্ক করার আগে। তো এটাকে আমরা বলি বেসিক কনসেপ্ট। তো আমাদের অবশ্যই বেসিক কনসেপ্ট বুঝতে হবে। বেসিক কনসেপ্ট যদি বুঝি তাহলে কিন্তু আমরা কনসেপ্ট, ঠিক আছে, কনসেপ্ট। আচ্ছা, বেসিক কনসেপ্টটাকে, কনসেপ্টটা হলো এরকম যে কণিক ভরবেগের প্রথমে সূত্র জানতে হবে। প্রথমে তোমাকে কী করতে হবে? কণিক ভরবেগের সূত্র, কণিক ভরবেগের যে সূত্র সেটা হলো mvr = NH/2π। অ্যাকচুয়ালি তোমাদের ক্ষেত্রে মেনলি হলো এতটুকু, এটা হলো তোমার কণিক ভরবেগ, আবার এটাকেও আমরা বলি কণিক ভরবেগ। তো আমরা সূত্র এতটুকু লিখলে আমরা মেন অংশের কাজ করি এতটুকু, যেখানে আমরা শুধু এন এর মানটা আমাদের প্রয়োজন হয়। এর মানে হলো প্রধান শক্তি স্তর। আমরা সূত্রটা লিখবো এবং সূত্রের পরিচয় লিখবো, যেখানে এই এন মানে কি? এন মানে কক্ষপথ সংখ্যা বা শক্তি স্তর বলি আমরা একে। এর মানে কি? আমাদের শক্তি স্তর কোনগুলো? যেমন ধরো এখানে দেখো, এখানে দেখছে কে, এটা হলো প্রথম শক্তি স্তর, এটা এল দ্বিতীয় শক্তি স্তর, এখানে এম এটা তৃতীয় শক্তি স্তর। তো এগুলোকে আমরা বলি অ্যাকচুয়ালি কি? শক্তি স্তর। তো এগুলো হলো আমাদের শক্তি স্তর। এটাকে বলা হয় কি? এন। এইচ কে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক, যার মান আমাদের একবারে হুবহু মুখস্থ, অবশ্যই মুখস্থ রাখবা।
এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, এইচ কি প্লাঙ্কের ধ্রুবক, এটাকে আমরা বলি প্লাঙ্কের ধ্রুবক। তো প্লাঙ্কের ধ্রুবক, এই কথাটাও মনে রাখবা, প্লাঙ্কের ধ্রুবক। এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক যার একটা নির্দিষ্ট মান আছে, এই মানটা মুখস্থ করবা। কিছু কিছু অঙ্কে এই মানটা এখানে দেওয়াই থাকে, আবার কিছু কিছু অঙ্কে এই মানটা দেওয়া থাকে না। তাই অবশ্যই যখন আমরা এই ধরনের অঙ্ক করব আমরা খেয়ালে রাখবো যে আমাদের মানটা অনেক ক্ষেত্রে নাও দেওয়া থাকতে পারে। যদি এই অঙ্কটাই দেওয়া আছে, নেক্সট একটা অঙ্ক দেখাচ্ছি সেটাতে দেওয়া নাই। এখন প্রশ্ন হলো দেওয়া থাকতেও পারে নাও পারে, সেক্ষেত্রে আমাদের করণীয় কি, আমাদের কাজ হলো এই যে মানটা, এই মানটা মুখস্থ রাখা। এইচ হলো কি প্লাঙ্কের ধ্রুবক যার মান কত 6.6, এখানে আছে 27 আছে, তো 626 এরকম হয়, 626 গুণন 10 ইনভার্স 34, 10 ইনভার্স কত 34, এখানে লেখা আছে তোমার মিটার স্কোয়ার কেজি অথবা জুল সেকেন্ড আমরা বলি। তো এককটা হলো মিটার স্কোয়ার কেজি ইন পার সেকেন্ড। ওকে, এরপরে যেটা দরকার সেটা হলো টু এর মান তো তুমি জানো, পাই, আশা করি পায়ের মান সবার মুখস্থ আছে। পায়ের মান হলো কত 3.1416। এইটা হলো তোমার কণিক ভরবেগ বা বেসিক কনসেপ্ট 1। এখান থেকে আমাদের প্রশ্ন থাকতে পারে দুই রকম ভাবে। নাম্বার 1 কণিক ভরবেগ নির্ণয় করো, নাম্বার 2 গতিবেগ নির্ণয় করো। এখন কণিক ভরবেগও থাকতে পারে, গতিবেগও থাকতে পারে। এখন কোনো প্রশ্নে যদি বলে ভাইয়া গতিবেগ, কণিক ভরবেগ হলে আমাদের টোটাল এই কয়টা জিনিস লাগবে কণিক ভরবেগ হলে। আর কোনো প্রশ্নে যদি গতিবেগ বলে, বেগ মানে হলো ভি বের করতে হবে, তখন কি এম এবং আর এর মানটা প্রশ্নে দেওয়া থাকবে, কিন্তু এম এর মান কখনোই দেওয়া থাকবে না। সেক্ষেত্রে এই এম এর মানটা তোমার মুখস্থ থাকা লাগবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই এম মানে কি, এম মানে হলো ইলেকট্রনের ভর, এম মানে হলো ইলেকট্রনের ভর। আমি তোমাকে অবশ্যই আমার যে পূর্বের ক্লাস ছিল এই অধ্যায়ের, সেখানে আমি কিন্তু তোমাকে বলেছি ইলেকট্রনের ভর। তো এটাকে আমরা ইলেকট্রনের ভর বলি। ইলেকট্রনের ভর হলো 9.11 গুণন 10 ইনভার্স 28, ঠিক আছে, কেজি, গ্রাম মনে হয়, 28 হলো গ্রাম আর 31 মনে হয় কেজি, ঠিক আছে। তো এই মানটা মুখস্থ থাকতে হবে তোমাদের। এই জিনিসটা তোমাদের মেন বইয়ে আছে একটা ছক আকারে, তো ওখান থেকে অবশ্যই মুখস্থ করে নিব। তো এই তো মোটামুটি এই মানগুলো মুখস্থ, এই সূত্রটা মনে থাকতে হবে, এই মানগুলো মুখস্থ থাকতে হবে, তাহলে মোটামুটি তোমরা সবগুলো অঙ্ক করতে পারবা। প্রশ্ন কণিক ভরবেগ এই সম্পর্কিত থাকবে অথবা বেগ থাকবে। তো চলো আমরা এখন উত্তরগুলো করি। তো আশা করি আমি এই যে কথাটুকু লিখছি একটু তুমি বুঝতে পারছো। এবার যেটা আমাদের মেন কাজ, এগুলো মুছে দিয়ে আমরা মেন অঙ্কে চলে যাব। তো এখানে আমি এগুলোকে মুছে দিচ্ছি। ওকে, তো বেসিক কনসেপ্ট শেষ। এই টাইপ 1 এর জন্য আমার এতটুকু বেসিক কনসেপ্ট থাকলেই আমার যথেষ্ট, আর কিছু তো আমার লাগবে না। তো ফার্স্টে গ নাম্বার অঙ্ক করার জন্য আমার যেটা দরকার সেটা হলো সাইড নোট। আমি লিখবো এখানে, ঠিক আছে, এখানে লিখে সাইড নোট করব। সাইড নোট করা ফিজিক্স কেমিস্ট্রিতে গুরুত্বপূর্ণ। তো বলা হয়েছে কি, গ নম্বর প্রশ্ন বলছে চিত্র 2 বলতে এটা মনে রাখবা যে এই যে চিত্রটা এটা হলো রাদারফোর্ড, এই চিত্রটাকে আমরা বলি রাদারফোর্ড। আর এই যে সেকেন্ড চিত্রটা এটাকে আমরা বলি বোর, এটাকে বলি বোর, খেয়ালে রাখতে হবে। তো চিত্র 2 মানে এই বোরের মডেলের কথা বলতেছে, এর সর্বশেষ মানে সর্বশেষ শক্তি স্তর, এই কথা মনে রাখতে হবে। সর্বশেষ মানে সবার বাইরে, কে এল এম, লাস্ট বাইরে আছে কেন না এম এর পরে আর কোনো কিছু নাই এখানে বাইরে। তাহলে সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান একটি ইলেকট্রনের কণিক ভরবেগ। তাহলে সর্বশেষ শক্তি স্তর কোনটা, লাস্টে যেটা আছে এম মানে কত, দেখো কে হলো 1, এল হলো 2 আর এম হলো কত 3। তার মানে এন এর মান, সর্বশেষ শক্তি স্তর মান হলো এন এর মান হলো 3। এই কথাটা এখানে দেওয়া আছে। ইলেকট্রনের কণিক ভরবেগ নির্ণয় করো। এখন কণিক ভরবেগের সূত্র কি, সেক্ষেত্রে আমরা লিখবো, আমরা জানি, তো আমরা এখানে লিখবো আমরা জানি কি mvr মানে কণিক ভরবেগ সমান কি nh ডিভাইডেড 2 এখন n এর মান তো তুমি ওখান থেকে পাইলেই। তারপর h হলো প্লাঙ্কের ধ্রুবক যার মানে এখানে দেওয়া আছে, যেহেতু দেওয়া আছে তাই তুমি ওইটাই ইউজ করবা। যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে তুমি অন্যটা ইউজ করবা। তাহলে 6 এখানে দেওয়া আছে 6 to 7 গুণন 10 ইনভার্স 34, যা দেওয়া আছে তুমি ওইটাই তুলবা, আলাদা কিছু তোলার দরকার নেই। তারপর পায়ের মান তো তুমি জানো, চাইলে এখানে লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। এবার তুমি মান বসাও। এইটা কিন্তু তোমার কণিক ভরবেগ, তাই এইটার আবার মান বসাতে যাও না, শুধু এতটুকুর মান বসাতে হবে। এন এর মান কত, এর মান হলো 2, তাহলে এর মান আমার 2। এটার মধ্যে কোনো চিহ্ন নেই মানে কি আছে, গুণ। এইচ মানে প্লাঙ্কের ধ্রুবক যার মান হলো এইটা, যেখানে প্রশ্ন দেওয়া ছিল। তাহলে এইচ এর মান আমার কত 6.626 আছে এখানে, 7 গুণন 10 ইনভার্স 34 ডিভাইডেড 2।
আর পায়ের মান আমরা সবাই জানি, পায়ের মান হলো 3.1416। এখন এটাকে ক্যালকুলেশন করতে হবে। এই ধরনের অঙ্ক তোমরা বোর্ডে মিনিমাম 7টা, মোটামুটি 7টাও আছে, 7 থেকে 8টা আছে বোর্ড। অবশ্যই অঙ্কগুলো শেখানোর পরে তোমরা বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করবা, সেক্ষেত্রে আরও বেটার অপশন হয়। তো এখন তুমি একটা ক্যালকুলেটর নিবা, সর্বপ্রথম তোমার যে কাজটা থাকবে একটা ক্যালকুলেটর নাও। তো আমি নর্মাল নিচ্ছি, তুমি সাইন্টিফিক ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা একটা নর্মাল ক্যালকুলেটর। তো এখানে তোমার প্রথম আছে যে জিনিসটা, এটা আমরা লিখবো যে 2, এমনি তো আমি চাইলে 2 কাটে দিতে পারি, যে 2 কাটা এভাবেও করতে পারি, বাট না কাটলেও কোনো সমস্যা নেই, তুমি ক্যালকুলেশন করো। প্রথমে একটা ব্র্যাকেট নিবা, নিয়ে উপরে যা আছে এটা তুলবা। তো এখানে গেছে 2 গুণন এইটা, তো আমার শরীরটা একটু খারাপ, এখনও কাশি হচ্ছে। তো এখানে যা আছে 6.627, এখানে যা আছে গুণন 10 ইনভার্স কত, গুণন 10, আর পাওয়ার দিতে হবে কত, ইনভার্স হলো ই। তো পাওয়ার দেওয়ার জন্য যে টুপির মতো যেটা ওটা দিতে হয়, ইনভার্স মানে -34, এখানে যেটা আছে এটা দিলাম আমি, দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ। তাহলে উপরে যে অংশটা তুললাম, এবার ভাগ, এবার আমি দেবো ভাগ। নিচেরটা তোলার জন্য আমি অবশ্যই একটা ব্র্যাকেট দিব, তো আমি এখানেও একটা ব্র্যাকেট দিব। আর নিচে আছে কত 2, আর গুণন, আর পায়ের মান কত আছে 3.1416, তো 3.1416, দেন আমি ব্র্যাকেট ক্লোজ করে সমান দিব, সমান দিব। সমান দিলে আমার উত্তর আসতেছে এতগুলো। তো আমি পয়েন্টের পর 2 ঘর নিব, তাহলে 2 পয়েন্ট, এখানে 1, এখানে 0 আছে, কিন্তু আমাকে অবশ্যই 2 ঘর নিলে 3 নম্বর ঘর দেখতে হবে। 3 নম্বর ঘর যদি 5 বা তার বেশি থাকে তাহলে এক যোগ, তাহলে 2.1, এখানে এই পর্যন্ত তো আছেই 2.1। এখন আমি 2 ঘর পর্যন্ত নিব, তার মানে আমি 3 নম্বর ঘর দেখবো। আমার 3 নম্বর ঘরে এখানে আমি যদি খেয়াল করি, এখানে কত আছে 9 আছে, 5-এর থেকে বেশি, সেক্ষেত্রে অবশ্যই এক যোগ করে দেবো, তাহলে 1 গুণন, যেমনটা এখানে আছে এই ই মানে হলো 10, তোমার ক্যালকুলেটারে 10ই উঠবে, বাট আমার এটা যেহেতু নর্মাল তো ই উঠতেছে, মোবাইল ক্যালকুলেটার মতো ই ওঠে, বাট তোমাদের ক্যালকুলেটারে এটা 10 উঠবে। 10-এর পাওয়ার কত, 10-এর পাওয়ার হলো -34, তো 10-এর পাওয়ার হলো -34। এই হলো তোমাদের কণিক ভরবেগের যে মেন অঙ্কটা, সেই অঙ্কটা। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আসলে শরীরটা ভালো না, যেমনটা আমি বললাম যে শরীর ভালো নেই জন্য কিন্তু বেশ কিছু ক্লাস কিন্তু আমি নিতে পারিনি। তো যাক, এই তো প্রথম হলো গ নাম্বার প্রশ্ন, এরপর হলো ঘ নাম্বার প্রশ্ন। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এই প্রশ্নটা মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ। চিত্র 1 হলো রাদারফোর্ড, চিত্র 2 যেটা হলো বোর। মডেলের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য, যথাযথ যুক্তির মাধ্যমে ব্যাখ্যা করো। তো অবশ্যই বোরের পরমাণু মডেল অধিক বেশি গ্রহণযোগ্য। এখন প্রশ্ন হলো কেন, সেই হিসাবে আমি তোমাদের আমার পূর্বের ক্লাসে আমি বলছিলাম যে রাদারফোর্ডের যে সফলতা আছে সেই জিনিসটা যদি আমরা মুখস্থ করে নিই তাহলেই হবে, তাহলে কিন্তু আমরা এই ধরনের প্রশ্নগুলো খুব অনায়াসে উত্তর করতে পারবো। এখন প্রশ্ন হলো, যে সকল শিক্ষার্থী তোমরা রয়েছো, তো এটা আমি এখান থেকে দেখা দিচ্ছে। তো প্রশ্নের উত্তর লেখার সিস্টেম যেটা, তোমাদের প্রশ্নের উত্তরের আগে তুমি যে কাজটা করবা, তো এখানে দেখা বলেছে উদ্দীপকে উল্লেখিত চিত্র এ ও চিত্র বি হলো রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেল। প্রথমে আমরা এরকম শুরুতে বলে দিব যে চিত্র এ ছিল আমার রাদারফোর্ডের মডেল এবং চিত্র বি ছিল আমার কি, চিত্র বি ছিল আমার বোরের পরমাণু মডেল, যেমনটা আমি তোমাকে শুরুতে বুঝালাম। অবশ্যই বুঝতে হবে যে কোনটা রাদারফোর্ড আর কোনটা বোর। শুধু এরকম যেটা থাকবে এটা বোর, আর এরকম থাকলে সেটা রাদারফোর্ড। আর রাদারফোর্ডের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এরকমও থাকে, তো এটাকেও আমরা রাদারফোর্ডই বলে থাকি। তো এরকম থাকুক আর এরকম থাকুক, দুইটাই রাদারফোর্ড, আর এটা হলো বোর। তো শুরুতে আগে তুমি চিহ্নিত করে নিবা যে এই দুটো মডেল নাম কি। তো মডেল এর নাম হলো রাদারফোর্ড আর মডেল বি এর নাম হলো তোমার কি, বোরের পরমাণু মডেল। এরপরে ওরা বলছে এর মধ্যে কোনটা বেশি অধিক গ্রহণযোগ্য, সেক্ষেত্রে আগে উত্তরটা দিয়ে দিবা যে এদের মধ্যে কি বোরের পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্য, তা নিম্নে বিশ্লেষণ করা হলো। তো এই কথাটা এখানে লিখে নিবা যে এদের মধ্যে বোর পরমাণুর মডেল কি পরমাণুর গঠন ব্যাখ্যায় অধিকতর উপযোগী, এর কারণ নিম্নে আলোচনা করা হলো বা বিশ্লেষণ করা হলো। এরপরে তোমরা তোমাদের যে মেন বই আছে, মেন বইয়ে যে বোরের সাফল্যতা আছে, সেই সাফল্যতাটা আমি আগেও বলছি মুখস্থ করতে হবে, এখনও তোমাকে সেম কথাই বলবো। সেখানে টোটাল 3টা সাফল্যতা আছে, এখানেও তাই দেওয়া আছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার পয়েন্ট আকারে দেওয়া আছে। তো তোমরা অবশ্যই প্রথম কাজ থাকবে ওই জায়গা থেকে জিনিসটা মুখস্থ করা। মুখস্থ করার পরে তোমার অবশ্যই এই পয়েন্ট আকারে লেখা, যেমন হবে এখানে পয়েন্ট পয়েন্ট করে বা প্যারা প্যারা করে লেখা আছে, তুমি এই 4টা প্যারা করে লিখবা, মোটামুটি সুন্দর করে লিখলে ভালো মার্ক পাবে এখান থেকে। তাই অবশ্যই বোরের মডেলটা মুখস্থ করে নিবা। তো আমি এখানে পড়লাম না, তারপরেও যারা আসো তুমি তো এটা অটোমেটিক পেয়ে যাবা, অথবা বই থেকে পড়লেও চলো। ওকে, পরের প্রশ্ন দেখো, উদ্দীপকে এ ইলেকট্রনটির গতিবেগ নির্ণয় করো। তো প্রশ্ন সেমই। তো গতিবেগ বলতে বোঝানো হচ্ছে এই যে আমার এ, উদ্দীপক এ হলো এইটা। এখানে যদি খেয়াল করি 1 নাম্বার মানে একটা কক্ষপথ আছে, প্রথম কক্ষপথ এটা 1, এটা 2 না, 2 নাম্বার কক্ষপথে আছে। তো এখানে আর এর মান দেওয়া আছে,
ও এন এর মান দিয়ে দিছে, দেখো এই যে এন এর মান আছে 4, যদিও দেখতে মনে হচ্ছে একটা দুইটা, কিন্তু এখানে কিন্তু এন এর মান বলে দিছে, এন এর মান হবে কত 4 হবে। বলছে গতিবেগ নির্ণয় করো। আমি যেমনটা বললাম যে টাইপ 1-এ আমাদের যে প্রশ্নটা আসে, যেটা 2 ধরনের প্রশ্ন আসে। এই যে অঙ্কটা করলাম, এই অঙ্কটার মধ্যে ছিল কণিক ভরবেগ নির্ণয় করো। কণিক ভরবেগ মানে কি, এই সূত্রটা কণিক ভরবেগের। তো অনেক ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন তুমি মোটামুটি 6-7টা তোমাদের সাপ্লিমেন্টে পেয়ে যাবা। এরপরে এই জায়গা থেকেই বলছে বেগ নির্ণয় করতে, সূত্র কিন্তু সেমই, শুধু এখানে কি বাই করতে হবে, ভি বাই করতে হবে। ভি বাই করতে হলে এম এর মান মুখস্থ থাকা লাগবে, আর এর মান দেখো ওখানে দেওয়া আছে। এম এর মান কোনটা, এম এর মান অবশ্যই তোমরা মুখস্থ করে নিবা। তো আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি। তো এই হলো আমার মোটামুটি অঙ্ক। আমি অবশ্যই প্রথমে আগে যেটা করবো সেটা হলো সাইড নোট করবো। আমি লিখবো এখানে এখানে কি কি মান দেওয়া আছে, এরা বলেই দিছে যে এন এর মান হবে 4, তাহলে আমি লিখে দিলাম এন সমান সমান 4। এমনি দেখলে তো মনে হচ্ছে যে 2, কিন্তু এখানে বলছে এন এর মান কত 4। আর এর একটা নির্দিষ্ট এখানে একটা মান দেওয়া রাখছে, তো আর মানে হলো ব্যাসার্ধ, আর এর মানে এখানে দিছে কত 8.5 গুণন 10 ইনভার্স 10 মিটার। ওকে, আর আমরা জানি কণিক ভরবেগের যে সূত্রটা আছে সেই সূত্রটা আগে বসাই নিব। আমি যদি এখানে বসাই নিই যে আমরা জানি কি কণিক ভরবেগ mvr সমান সমান কি nh ডিভাইডেড 2 পাই, এখানে সূত্র। এখন প্রশ্নে তার কণিক ভরবেগ বলে নাই, প্রশ্নে বলছে বেগ নির্ণয় করো, গতিবেগ নির্ণয় করো। এখন গতিবেগ যদি নির্ণয় করতে চাই সেক্ষেত্রে কি এই যে বেগ মানে ভি মুছে গেল কেন, আচ্ছা উল্টা হতে পড়ছে তাই মনে হচ্ছে। আচ্ছা এখানে যদি আমি বেগ বাই করতে চাই তাহলে ভি বাই করবো, তাহলে ভি বাই করতে চাইলে এম আর আর এখানে কি এর সাথে কিন্তু কোনো চিহ্ন নেই, মানে কি গুণ আছে। আর তাহলে এটা যদি গুণ থাকে এপাশে গেলে কি হবে ভাগ। নিয়ম হলো যেটা বাই করতে চাই সেটা রেখে বাকিগুলো পার করতে হবে। তো তুমি একবারেই পার করতে পারো, আবার চাইলে মান বসাও পার করতে পারো। এখানে আমি ভি রাখলাম, গতিবেগ ভি সমান সমান এখানে আগে থেকে ছিল কত এন এইচ ডিভাইডেড এখানে আগে থেকে ছিল হলো 2 পাই, আর এই এম আর এর এখানে দুটো গুণ আছে, এরপর আসলে কি এর নিচে আসা মানে ভাগ, মানে কি হলো এম আর। ঠিক আছে, বিষয়টা এরকম। অথবা আরেক ধাপা কাজ করা যেতে পারে যে এখানে মানটা বসে ক্যালকুলেশন করে এর দুটো গুণ থাকতো, তারপর ভাগ আকারে পার করা যেত। এভাবে করলেও হয়, বাট এভাবে করলেও হয় যেটা তোমার ভালো লাগে, এমনি কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, আমরা এখানে সরাসরি এইটাকে আর এটাকে সরাসরি পার করে দিলাম। তুমি চাইলে কি করতে পারো, আগে মান বসায় ক্যালকুলেশন করে তারপর পার করতে পারো, কোনো বিষয় না। তো বেগ সমান এটা। তো আমি এখানে এবার মানগুলো বসে দেবো। ও মান বসানোর জন্য মানগুলো লিখতে হয়। এখানে এন এর মান তো ওরা বলে দিয়েছে 4। এখানে কি এইচ এর মান দেখো প্রশ্ন কিন্তু কোনো জায়গায় দেওয়া নেই, তো এইচ এর মান হলো বসা নিবা। এইচ এর মান কত 6.626 গুণন 10 ইনভার্স 34 জুল। ঠিক আছে, এরপরে গেল কি পায়ের মান আমরা জানি এম এর মান দেওয়া নাই, এম এর মানও তোমাকে বসে নিতে হবে। এম মানে হলো তোমার হলো ইলেকট্রনের ভর হলো তোমার 9.11 গুণন 10 ইনভার্স 31, যতটুকু আমার জানা 28 হলো গ্রাম আর 31 হলো কেজি। ঠিক আছে, তাহলে 31 হবে। তারপর হলো আর এর মান তো এখানে প্রশ্নে দিয়ে রাখছে, যেটা আমি ইতিমধ্যেই লিখছি, তার মানে আর কিছু দরকার নেই। এবার খালি জাস্ট মানগুলো বসায় দেওয়া। তাহলে এখানে মান বসাও। প্রথমে এন এর মান কত, এখানে এন এর মান 4, তাহলে এন এর মান আমার 4। কোনো চিহ্ন নেই মানে গুণ আছে। এইচ এর মান যদি খেয়াল করে এই দেখো এইচ, এই যে এইচ, তো এইচ এর মানটা এখানে বসায় দাও। 6.626 গুণন 10 ইনভার্স কত 34, ভাগ আছে যে ভাগ, 2 আছে যে 2, কোনো পায়ের মান আমরা জানি 3.1416, কোনো চিহ্ন নেই গুণ এর মানে যে এটাকে লিখে দিলাম। ঠিক আছে, 9.11 গুণন 10 ইনভার্স কত তোমার 31 গুণন, তারপর তোমার কি আর এর মানে যেখানে দেওয়া আছে, আর এর মান কত 8.5 গুণন 10 ইনভার্স 10। ওকে, তো মানগুলো আমি লিখে নিলাম 10 ইনভার্স 10, ওখানে অনেকটা একরকম মনে হচ্ছে। তো এরপরে কাজ হলো ক্যালকুলেটরের। তো ক্যালকুলেটর নিবা এবং ক্যালকুলেশন করবা। অবশ্যই প্রত্যেকটা অঙ্ক নিজে নিজে ক্যালকুলেশন করবা, সেক্ষেত্রে বেটার হয়। কেননা পরবর্তীতে শিক্ষার্থীরা এই ক্যালকুলেশনটা নিজে নিজে না করার কারণে পরবর্তীতে তারা ক্যালকুলেশন করতে পারে না। অঙ্ক তো সবই মুখস্থ মানে করা থাকে, তো পারেই, বিক্রিয়া সবই করা থাকে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে ক্যালকুলেশন নিজে করে না, যার ফলে পারা যায় না। তো অবশ্যই ক্যালকুলেশনগুলো নিজে করবা। পাশাপাশি আমি প্রত্যেকটা কোয়ালিটির একটা করে প্রশ্ন দেখাচ্ছি, তোমাদের কাজ থাকবে ওই ক্লাসটা কমপ্লিট করার পরে এই টপিকে দেখবা প্রচুর পরিমাণে প্রশ্ন আছে। তো এই প্রশ্নগুলো আমি এখানে যেহেতু সব করাবো, তো তোমাদের কাছে সবই থাকবে, সমস্যা নেই। তো এই প্রশ্নগুলো তোমরা এক এক করে টাইপ বাই টাইপ সলভ করবা। প্রয়োজনে একটা টাইপের ক্লাস দেখলা, ওই টাইপ আগে সলভ করে নিবা, করার পরে ওগুলো টিক দিয়ে নিবা। তারপর সেকেন্ড টাইপের এই সেকেন্ড টাইপটা দেখবা, ওইটার আবার কি পুরো ক্লাসটা করবা, দেন বোর্ড কমপ্লিট করবা। এভাবে যদি করো তোমাকে নিঃসন্দেহে বলতে পারি তোমাকে কেউ আটকাতে পারবে না সামনের পরীক্ষাগুলোতে। ওকে,
তো এবার আমার কাজ হবে উপরেরটা তোলার জন্য আমি অবশ্যই ব্যাকেট দিয়ে নিব। আমি সব জায়গায় ব্যাকেট ইউজ করতে পছন্দ করি, কারণ সেক্ষেত্রে ভুল হয় না। তো এখানে যেটা আছে 4 এর সাথে ওইটা, তো আমি এখানে গুণ করে দেবো 4 গুণন 6.626 গুণন 10 ইনভার্স 34, তাহলে ইনভার্স মাইনাস 34। ওকে, তো আমি এই যে এই উপরে যতটুকু ছিল অতটুকু তুললাম উপরে, তারপর কি ভাগ আছে, তো ভাগ দেওয়ার পর কি নিচেরটা তুলবো, নিচেরটা আমি ব্যাকেট দিয়ে তুলবো। তো ব্যাকেট এখানে কি আছে 2 পয়েন্ট, তাহলে 2 গুণন 3.1416 গুণন, তো দেখো আমি এতটুকু তুলছি। তারপর এটার মান তুলবো, তো এটার মান হলো কত 9.11 গুণন 10 ইনভার্স 31, আবার গুণের পর হলো এই আর এর মান 8.8 গুণন তোমার কত 10 বাস 10, 10 পাওয়ারের উপরে ইনভার্স 10, দেন ব্র্যাকেট ক্লোজ। তো যে মানটা আসতেছে সেটা হলো এত। এখন কথা হলো এটা তো তোমার এইভাবে আসতেছে, বাট সাইন্টিফিকে কিন্তু সাইন্টিফিকভাবেই আসবে। তো সাইন্টিফিকের নিয়ম হলো পয়েন্ট যত দূরে আছে তার থেকে তুমি এক ঘর আগে নিয়ে নিবা, তো এক ঘর পরে আসবে। তোমার সাইন্টিফিক ক্যালকুলেটর করলে এরকম কিছু আসবে যে 5.4, ঠিক আছে, এই যে 5.4, আমি 2 ঘর পর্যন্ত নিব, তো আমি এক ঘর পরে পয়েন্ট দিলাম, তারপর 2 ঘর নিব, মানে 4.5 নিব। তো আমি এখানে 4.5 নিব, তো আমি 4.5 নিলাম গুণন 10। এবার 10 এর পাওয়ার কত হবে দেখো, আমি পয়েন্ট আসলে এইখানে এই ফোটাতে আমি পয়েন্টটা নিচ্ছি এইখানে, কয়টা ঘর আছে 1 2 3 4 5 6, 6 না সরি 2 4 5 নম্বর ঘর আছে, তার মানে এর উপরে পাওয়ার হবে 5। ওকে, তোমার কাছে এরকম কিছু করার দরকার নেই, তুমি নর্মালি সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে আরামেই করে নিবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো সাইন্টিফিক দিয়ে করলে কিন্তু অটোমেটিকলি চলে আসবে। আর সাইন্টিফিকের নিচে কিন্তু ইএনজি অপশন দেওয়া থাকে, তো সেখান থেকেও তুমি করতে পারো, কোনো প্রবলেম হওয়ার কথা না। অথবা সাইন্টিফিক মুড আছে, সাইন্টিফিক মুডের মাধ্যমেও করা যেতে পারে। তো এই তো এইটা আমার কিন্তু কনিক ভরবেগ হয়ে গেল। এরপর ঘ নাম্বার একটা প্রশ্ন ছিল, এটা আসলে দ্বিতীয় অধ্যায়ের টপিকের ছিল, তাই আমি এখানে এটা তুলে নিই। তো আমাদের টাইপ 1 কিন্তু প্রায় কমপ্লিট। তো টাইপ 1 আমাদের এইটাই মোটামুটি শিখতে হবে। তো টাইপ বি এটা, তো আমি তার আগে টাইপ 1 নিয়ে একটু কথা বলতে চাই। তো টাইপ 1 এর মধ্যে তোমাদের সর্বপ্রথম যে কাজটা আমি ইম্পর্টেন্টলি দিলাম সেটা হলো এই জিনিসটা মুখস্থ করা। তুমি চাইলে পিডিএফ অংশ থেকেও মুখস্থ করে নিতে পারো, কোনো সমস্যা নেই। এইখানে ওই যে এক্সারসাইজ ফাইলেও আছে পিডিএফটা, তো এক্সারসাইজ ফাইল থেকে তুমি চাইলে এই পিডিএফটা ডাউনলোড দিয়ে এখান থেকে মুখস্থ করে নাও। অথবা তোমার যে কাজটা থাকবে, মেনলি যে কাজ থাকবে টাইপে, ইতিমধ্যে টাইপে কিন্তু কমপ্লিট। তো টাইপে যেহেতু কমপ্লিট, তোমার কাজ হবে টাইপের উপরে যত ধরনের প্রশ্ন আছে অবশ্যই তোমার মেন সাপ্লিমেন্টে সব করবা। কনিক ভরবেগ, গতিবেগ, এই দুইটা, আর হলো কি মডেল মানে হলো রাদারফোর্ড আর হলো বোর, এই যে 3টা টপিক, এই 3টা টপিকের উপর যত প্রশ্ন আছে সব সলভ করবা। যদি কোনো সমস্যা হয় সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে তোমাদের সাথে, হোয়াটসঅ্যাপে আমাদের কন্ট্যাক্ট করবা, ঠিক আছে। আমি তোমাকে পরবর্তী ক্লাসে শুরু করার আগে ওই ভিডিও দিয়ে শুরু করবো, ঠিক আছে। তো এটা গেল আমাদের ফার্স্ট টপিক। এরপর চলো শুরু করি টাইপ বি। টাইপ বি, এখন প্রশ্ন হলো টাইপ বিতে আমরা কি রাখবো। তো আমরা এখানে টাইপ বি যেটা রেখেছি সেটা হলো আপেক্ষিক আণবিক ভর নির্ণয়। আচ্ছা, আপেক্ষিক আণবিক ভর আমরা টোটাল 3 ভাবে নির্ণয় করে থাকি। আপেক্ষিক আণবিক ভর বা নিউক্লিয়াসের ভর আমরা টোটাল 3 ভাবে বাই করি। আমরা পূর্বেও তোমাকে বলছি, সূত্রগুলো আগের ক্লাসেও দেখাইছি। আমি এখন যেহেতু বেসিক কনসেপ্ট আলোচনা করে তারপর শুরু করব, তো চলো আগে বেসিক কনসেপ্ট একটু আলোচনা করে নিই যে আণবিক ভর সম্পর্কে। যদিও আমি পূর্বের প্রথম ক্লাসটাতেই আমি আসলে ওই সম্পর্কে মেন বইয়ের যত যাবতীয় জিনিস থাকে ওগুলো কিন্তু আগে বলে দিই তোমাদের, ঠিক আছে। তারপরে কিন্তু শুরু করি। তো আমি এখানে লিখবো বেসিক কনসেপ্ট, ঠিক আছে, বেসিক কনসেপ্ট। তো বেসিক কনসেপ্টটাকে প্রথম তোমার কনিক ভরবেগের সূত্র, মানে আপেক্ষিক আণবিক ভরের সূত্র জানতে হবে। তো আমি এখানে শর্টকাট লিখতেছি আপেক্ষিক আণবিক, ঠিক আছে, আপেক্ষিক আণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর না, পারমাণবিক লিখি, আপেক্ষিক পারমাণবিক ভর। ওকে, আপেক্ষিক পারমাণবিক ভরের টোটাল সূত্র হলো 3টা। একটা সূত্র হলো তোমার এইটা, যে একটি পরমাণুর ভর ডিভাইডেড কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। তাহলে একটা সূত্র হলো একটি পরমাণুর ভর। এখন কথা হলো এতগুলো সূত্র এর মধ্যে আবার কোনটা বসবে, তাই না? আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। একটি পরমাণুর ভর ডিভাইডেড কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, আইসোটোপের 1/12 অংশ, এটা একটা সূত্র। এখন কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, এটা আমি পূর্বেও তোমার মুখস্থ করেছি, তোমরা চাইলে আবার মুখস্থ করলে পাস। তার মান কত 1.66 গুণন 10 ইনভার্স কত 24। তো তুমি চাইলে এখান থেকে এই মানটা কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, এটা কিন্তু একটা মান আছে, মানটা কত 1.66 গুণন 10 ইনভার্স 24। তো এই যে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, এইটার যে মানটা, এই মানটাও তোমরা মুখস্থ রাখবা। তো এটা হলো আপেক্ষিক আণবিক ভরের প্রথম সূত্র। আপেক্ষিক আণবিক ভরের দ্বিতীয় সূত্র, তো আপেক্ষিক পারমাণবিক ভর,
আপেক্ষিক পারমাণবিক ভর, এটা আরেকটা সূত্র হলো এরকম যে PM প্লাস QN ডিভাইডেড 100। ওকে, তো এটা হলো 2 নম্বর সূত্র। আরেকটা সূত্র আছে, সেটা হলো 3 নম্বর, সেটাকে আমরা বলি নিউক্লিয়াস ভর বা পারমাণবিক ভর। এই সূত্রটা এরকম যে তোমার হলো প্রোটনের প্রকৃত ভর, প্রোটনের, বানানটা এখানে ভুল গেছে, বানানটা ঠিক করে দিচ্ছি, তো এখানে এটা ঠিক করে দিচ্ছে। ওকে, তো আমরা এখানে এইটা লিখবো, কি লিখতেছে এখানে, আচ্ছা, তো এখানে আমরা লিখবো কি প্রোটন, প্রোটনের ভর, প্রোটনের ভর প্লাস নিউটনের ভর, নিউট্রনের ভর গুণন সমান সমান নিউক্লিয়াসের ভর, সমান হলো নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের ভর। এখন শুধুমাত্র যে 3টা সূত্র জানলে এখানে আবার এর পরের লাইনটাও জানতে হবে তোমার। প্রোটনের ভর ইকুয়াল প্রোটন সংখ্যা, এটা হলো প্রোটন সংখ্যা গুণন 1.673 গুণন 10 ইনভার্স 24, তারপর হলো প্লাস নিউটনের ভর হয় যে নিউটন সংখ্যা গুণন একই প্রাইসে, আর নিউটন সংখ্যা গুণন তোমার কি নিউটনের ভর, নিউটনের ভর হলো 1.673 গুণন 10 ইনভার্স 24 সমান সমান নিউক্লিয়াসের ভর, সমান হলো নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের ভর। তো এই যে তোমরা 3টা সূত্র দেখতেছো, এটা হলো আমাদের টাইপ বি। তো টাইপ বি এর জন্য আমাদের মেনলি এই 3টা সূত্র জানতে হবে। এই 3টা সূত্র যদি আমরা জানতে পারি, তাহলে আরেকটা বিষয় যে এই 3টা সূত্রের ব্যবহার কোথায় কোথায় সেই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, খুব সহজেই আমরা কিন্তু আমাদের অঙ্কগুলো সলভ করতে পারবো এবং এখান থেকে আমরা একটা প্রশ্ন কম পাবো। এখন কি কি দেখো, ফার্স্ট সূত্রটা তখনই ইউজ করবো আমরা যখন প্রশ্নে একটি পরমাণুর ভর দেওয়া থাকবে, তখনই সম্ভব যে আমরা ফার্স্ট সূত্রটা ইউজ করা। সেকেন্ড সূত্রটা আমরা তখনই ইউজ করব যখন শতকরা পরিমাণ দেওয়া থাকবে, শতকরা পরিমাণ যদি দেওয়া থাকে তো তখনই এই সেকেন্ড সূত্রটা ইউজ করা সম্ভব, অথবা প্রশ্নে যদি শতকরা বাই করতে বলে সেক্ষেত্রে এই সেকেন্ড সূত্র ইউজ করা সম্ভব। 3 নম্বর সূত্র তুমি তখনই ইউজ করতে পারবা যখন মৌলকে শনাক্তকরণ করতে হয়, কোন একটা মৌল শনাক্তকরণ করবা, তো মৌল শনাক্তকরণ বা মৌলটা বাই করার জন্য আমরা এই সূত্রটা ইউজ করে থাকি। তো টোটাল 3টা সূত্র, আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর অথবা নিউক্লিয়াসের ভর বলতেও আপেক্ষিক পারমাণবিক ভরই বোঝায়। তো 3টা সূত্র, একটা হলো একটি পরমাণুর ভর দেওয়া থাকলে উপরের সূত্র ইউজ করব, যদি তোমাদের শতকরা পরিমাণ দেওয়া থাকে তাহলে সেকেন্ড সূত্র ইউজ করব, আর যদি বলা হয় যে মৌল শনাক্তকরণ করো বা মৌলটির নাম কি এরকম কিছু একটা করো, সেক্ষেত্রে আমরা সূত্র নাম্বার 3 করব। এই হলো টোটাল 3টা সূত্র। ওকে, তো আমাদের ফার্স্ট অঙ্কটা কোন কোয়ালিটির আমরা যদি খেয়াল করি, এখানে দুটো মডেল আছে। উদ্দীপকের বি, উদ্দীপকের বি বলতে এটা যেটা বোরের মডেল, মডেলে একটি পরমাণুর ভর দেওয়া আছে, একটি পরমাণুর ভর দেওয়া আছে এত গ্রাম হলে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। দেখো একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর দেওয়া আছে মানে আমাদের সূত্র হলো এইটা, একটি পরমাণুর ভর। তাহলে 1 নম্বর সূত্র ইউজ করে আমরা এই অঙ্কটা কি করতে পারবো, সলভ করতে পারবো। তো বাকি সূত্রগুলো মুছে দিচ্ছি, এবং পর্যায়ক্রমে এই ধরনের প্রশ্ন তোমরা বোর্ডে আরো পাবা, ঠিক আছে? শুধু যে এইটা এরকম না, আমি প্রত্যেকটা কোয়ালিটির এক ধরনের প্রশ্নগুলো করে দিচ্ছি, এই ধরনের অঙ্ক তোমরা আরো পাবা এবং এইটার পরে তোমার কোনো সমস্যা হবে না। এখন অঙ্ক করবো কিভাবে, সূত্র তো এটা আমরা জানি, কিন্তু আমাদের লিখিত কিছু ভাষার দরকার আছে। তো আমরা চাইলে খালি সূত্র বসালেই হবে না, আমাদের লিখিত যে বিষয়টা দরকার সেটা আমরা এখানে কি করব, সেটাও লিখে দিব। প্রথমে আমরা যে কোনো অঙ্ক, ধরো গ নাম্বার অঙ্ক করবো, তো আমি এখানে আগে লিখে নিব গ নাম্বার, এখানে এই কথাটা আমি এখানে লিখে নিব, যেটা আমরা সাইড নোটে করি, বাট যেহেতু অঙ্কটা খুব ছোট তাই অঙ্কটা সাইড নোটটা তুমি এখানেই করবা। এখানে এরা দেওয়া আছে কি একটি পরমাণুর ভর দেওয়া আছে, তুমি এই কথাটাই লিখে দিবা যে একটি পরমাণুর ভর। তো আরেকটা বিষয় তোমাকে আমি দেখাতে পারি যে এখানে দেখো এর একটা প্রোটন, দুইটা, তিনটা, এখানে নিউট্রন আছে, এই তোমার কি ইলেকট্রন আছে কয়টা, 3টা, তার মানে এটা হলো লিথিয়াম। আমি মূলটা শনাক্তকরণ করতে পারি, বাট আমি করবো না, আমি জাস্ট এখানে লিখে দিব যে কি একটি পরমাণুর ভর দেওয়া আছে, তোমার কি দেওয়া আছে, একটি পরমাণুর ভর দেওয়া আছে, একটি পরমাণুর ভর। আমি খালি এই কথাটা লিখে দিব একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর দেওয়া আছে এখানে 11 পয়েন্ট যেটা দেওয়া আছে, আমি এটা এখানে লিখবো 11 পয়েন্ট, তোমার কত 119 গুণন 10 ইনভার্স 24 এত গ্রাম। তো আমরা জানি যেহেতু একটি পরমাণু ভর দেওয়া আছে, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র হলো একটি পরমাণুর ভর ডিভাইডেড কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, যেখানে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, এই মানটাও লাগবে। তো এই মানটাও এখানে লিখে নিবা, কার্বন 12 আইসোটোপের তোমার কি 1/12 অংশ, যার মানটা তোমরা এখানে লিখে নিবা, মানটা হলো 1.66 গুণন
10^24 তোমার কি গ্রাম। ওকে, এরপরে তোমাদের মেন যে অঙ্কটা করতে হবে সেটা হলো আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। তো তুমি এখানে লিখবে আমরা জানি দিয়ে করতে পারো, অথবা তুমি নর্মালি করতে পারো, সমস্যা নেই। বাট আমরা এখানে লিখবো আমরা জানি। আমরা জানি কি জানি আমরা জানি যে আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর সূত্রটাকে, সূত্র হলো একটি পরমাণু ভর। এই সূত্রটাকে লিখে দিবা, ঠিক আছে? একটি পরমাণুর ভর, একটি পরমাণু ভর ডিভাইডেড কার্বন 12 আইসোটোপের, তোমার হলো আচ্ছা আইসোটোপের আইসোটোপের তোমার কত 1/12 অংশ, 1/12 অংশ। আরেকটা বিষয়, এখানে যদি ইংরেজি লিখি আমরা এখানেও ইংরেজি লিখবো, দুটো ভিন্ন ভাষা লিখবো না। এরপরে একটি পরমাণুর ভর, যেটা তোমার কোশ্চেনে দয় থাকবে। তো কোশ্চেনে যেহেতু দয় আছে এখানে 11 পয়েন্ট এত, তো আমি এটা বসে নিব। এর মান কত তোমার 11 পয়েন্ট তোমার হলো 719 গুণন 10^24। কার্বন 12 আইসোটোপের মান হলো তোমার এখানে আছে 1.66 গুণন 10^24। দেন এটা ক্যালকুলেটর করলে কত আসে এটা আমরা দেখে নিব, ঠিক আছে? তো নাও একটা সাইন্টিফিক, তোমাদের কাছে সাইন্টিফিক আছে, তুমি সাইন্টিফিক নাও। আমার এখানে সাইন্টিফিক আছে অবশ্য, বাট আমি আপাতত এটা নিচ্ছি। তো এখান থেকে আমি এটাকে নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। তো এখানে আছে কত, আমি অবশ্যই ব্যাকেট দেবো। আমি সব ধরনের অঙ্কগুলো ব্যাকেটে করলে ওটা বেশি বেটার রেজাল্ট আসে, ভুল হওয়ার চান্সটা কম থাকে। 719 গুণন তোমার কত 10 পাওয়ার হবে 24, তো আবার কিসের মাইনাসের ইনভার্স 24। ওকে, আচ্ছা ইনভার্স 24, দেন হলো ভাগ। তো ভাগ হলো নিচেরটা, তো আমি নিচেরটা ভাগ দিব, সেটা হলো 1.6666 গুণন 10^24। তো ইনভার্স 24, তারপর হলো ব্র্যাকেট ক্লোজ। তাহলে উত্তর আসে 7.056 এরকম আসতেছে, বাট আমি 2 ঘর পর্যন্ত নিয়ে নিব। তার মানে 7.005, আর 5-এর পরক সংখ্যা যেহেতু 3 ঘর মানে 5 বা তার বেশি আছে, 9 আছে, তো তার সাথে 1 যোগ করে দিব। তো 5-এর সাথে 1 যোগ করলে 6। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর হলো 7.06। তো এই তো এইভাবে করলে কিন্তু আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা হয়ে গেল। তো আমরা এইভাবে কিন্তু খুব সহজেই প্রথম প্রশ্নের উত্তরটা করতে পারি। তো এইভাবে আপেক্ষিক পারমাণবিক ভরের প্রশ্ন থাকবে কোয়ালিটি 1। তো এখানে বলা হয়েছে তারপরে প্রশ্ন হলো পরমাণুর গঠন ব্যাখ্যায় উদ্দীপকের কোন চিত্রটি অধিকতর গ্রহণযোগ্য। তো দুইটা আছে, রাদারফোর্ড প্রথম মডেল রাদারফোর্ড, সেকেন্ড মডেল বি মডেল হলো বোর। তো এর মধ্যে কোনটা গ্রহণযোগ্য, সেটা হলো বোরের পরমাণু মডেল গ্রহণযোগ্য। কেন সেটা আমরা কি বোরের সাফল্যতা লিখে দিব, উত্তর হয়ে গেছে। ওকে, তো আমাদের এই প্রশ্নটা কমপ্লিট। এর পরবর্তী প্রশ্নে চলে যাব। তো এখানে দেখো, এখানে একটা প্রশ্ন, এটা আমাদের শীটে হলো 20 নাম্বার আছে। তোমরা অবশ্যই শীট তো পেয়ে গেছো আশা করি, আর যারা পাওনি তারা অবশ্যই দেখো, এই ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই তোমার আছে কিন্তু, দেখো ঠিক আছে, এক্সারসাইজ ফাইলে কিন্তু আছে। আচ্ছা, এখানে গ নাম্বার প্রশ্নটা মেনলি রাখছে, ঘ নাম্বার ওটা আরেকটা টাইপে রাখছি। উদ্দীপকের এক্স মূলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। এক্স মূল্য কোনটা, এই দেখো প্রথমে এখানে কিন্তু ওয়াই জেড বলছে, মানে সেকেন্ডটার প্রয়োজন নেই, আমার প্রথমটা দরকার। এক্স ওয়াই জেড এর কিছু মান দেওয়া আছে, এক্স মূলের শতকরা পরিমাণ দেওয়া আছে 3টা, ঠিক আছে, এবং বলছে আর কি বাই করো, আপেক্ষিক পারমাণবিক ভর বাই করো। এখন শতকরা পরিমাণ দেওয়া থাকলে এই অঙ্কের সূত্র হলো PM ডিভাইডেড QN ডিভাইডেড 100। কিন্তু এখানে দেখো শতকরা পরিমাণ কয়টা আছে, 1টা 2টা 3টা, সেক্ষেত্রে কিন্তু আর ও এরকম কিছু একটা নিয়ে আসা লাগবে। তো তোমরা চেষ্টা করবা জাস্ট ইজিলি করার, ঠিক আছে, সবসময় বইয়ের সূত্র করতে হবে, বইয়ের ইজিলি করবো। তো এখানে দেখাচ্ছে 16x এর শতকরা পরিমাণ হলো 99%, ক্লোরিন 17 এর আছে হলো তোমার এত %, এবং এটার পরিমাণ আছে এত %। তো আমি 3টা আগে এখানে লিখে নিব এই ধরনের উত্তরগুলো করার জন্য। তো প্রশ্ন কয়েকভাবে থাকে, তো এটাও কিন্তু 2 কোয়ালিটির প্রশ্ন থাকে। 1 নম্বর হলো শতকরা পরিমাণ দেওয়া আছে তোমার কি আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। আরেকটা প্রশ্ন থাকবে হলো আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে শতকরা পরিমাণ নির্ণয় করো। তো 2 ধরনের প্রশ্ন কিন্তু থাকে, আমাদের 2 ধরনেরই শিখতে হবে, এবং এই 2 ধরনেরগুলো প্র্যাকটিসও করতে হবে। তো ফার্স্টে যে মানটা দেওয়া আছে আমি এখানে সেই মানটা লিখবো এখানে। তো কি দেওয়া আছে, প্রথম হলো যে x16, তাহলে হলো 16টা আসলে ওই পাশে আছে, বাট হওয়ার কথা এই পাশে। 16x এর শতকরা পরিমাণ যেটা দেওয়া আছে, শতকরা পরিমাণ। তো শতকরা পরিমাণ আছে কত, 16x এর পরিমাণ হলো প্রথমটা, সেটা হলো 99.76%। তারপরে কি পরেরটা, সেকেন্ড নাম্বারটা আসলে x17, মানে 17x যেটাকে আমরা বলি 17x এর শতকরা পরিমাণ। তো এর শতকরা পরিমাণ কত আছে 0.037%। তো 0.0 তোমার কত 37%। আর আরেকটা দেওয়া ছিল x18, তার মানে 18x
18x এর শতকরা পরিমাণ, এখানেও তোমার কত আছে, এই যে 0 পয়েন্ট, এটা তো 0.203%। ওকে, তিনটা। এরপরে তোমাকে প্রশ্নে বলছে হলো আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে, তো তুমি লিখবা আমরা জানি। তো এখানে আমরা লিখবো আমরা জানি কি জানি আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল, তোমার মেন সূত্রটা যদি বলি, আমি আবারও সূত্র মুছে দিব। তো এখানে মেন সূত্রটা হলো PM প্লাস হলো QN ডিভাইডেড 100। এখন এখানে দেখো PM QN হলো দুইটা হয়, প্রথমটা P ধরলাম, পরেরটা Q। আসলে P বিষয়টা কি, মেন বিষয়টা হলো যে তোমার এই শতকরা পরিমাণ, এর মধ্যে P হলো শতকরা পরিমাণ আর M হলো আণবিক ভর, এইটাকে এখানে গুণ করতে হয়। তারপর হলো QN মানে সেম, এটার পারমাণবিক ভর এবং কি শতকরা পরিমাণ দ্বারা গুণ করতে হয়। তার মানে আমরা এইভাবে বলতে পারি যে কি ভর সংখ্যা গুণন শতকরা পরিমাণ প্লাস ভর সংখ্যা গুণন শতকরা পরিমাণ প্লাস ভর সংখ্যা গুণন শতকরা পরিমাণ ডিভাইডেড কি 100। তো আমরা যদি সূত্রটাকে এইভাবে না লিখে যদি আমরা অঙ্কটা করে দিই, তাহলে কি আমাদের ভুল হবে? তাহলে কিন্তু ভুল হবে না। তো আমরা এখানে কি করব, আমরা সেটাই করব। আমরা প্রথম লিখবো এটার ভর সংখ্যা, এর ভর সংখ্যা কত, এর ভর সংখ্যা হলো 16 গুণন এর শতকরা পরিমাণ কত আছে 99, এটা আছে তো 99.76% যোগ, তাহলে প্রথম আইসোটোপ গেল, সেকেন্ড আইসোটোপ। আর ভর সংখ্যা কত, ভর সংখ্যা হলো 17, এর সাথে আবার গুণ করতে হবে এটা। অল টাইম খেয়াল রাখবো যে আমি ভর সংখ্যার সাথে আমি শতকরা পরিমাণকে গুণ করব। তাহলে 17 গুণন এটা কত আছে তোমার 0.0379, না সরি ওটা পার্সেন্ট না। আচ্ছা আমি একটু মুছে দিব, ঠিক আছে, মুছলে কত মুছে, আচ্ছা ঠিক আছে মুছে গেছে। তো প্রথমে আমি এটার সাথে এটাকে করলাম, তারপরে এটার সাথে আমি এটাকে করলাম, এখনো কি আছে, এটার সাথে এটা আছে, তাহলে 18 গুণন এটা। তো আমি আবার নতুন মূল্য লেখা লিখে আবার যোগ, 18 গুণন তোমার কত আছে 0 পয়েন্ট এটা, তো আমি এখানে এটা লিখে দেবো 0.203। ওকে, ডিভাইডেড, তো ডিভাইডেডের কথা যদি বলি 203, তো 203 ভাগ কত 100। দেখো আমি এই সূত্রটাই লিখলাম, শুধু সূত্রটা না লিখে শুধু অঙ্কটা করলাম। এখন চাইলে কয় ধাপা উত্তর করবা এটা টোটাল ডিপেন্ড করে তোমার উপরে। তুমি চাইলে এক ধাপেও করতে পারো, তুমি চাইলে দুই ধাপেও করতে পারো, তুমি চাইলে লাইন বাড়াইতেও পারো, তুমি চাইলে লাইন কমাইতেও পারো। এটা কোনো বাধ্যবাধকতা নাই যে এখানে আমাকে কয় লাইনে উত্তর করতে হবে, মেন কথা উত্তর হইলেই হলো। তো আমি শর্টকাটে একটু বেশি লাইনই করব, তো তুমি চাইলে শর্টকাটে করতে পারো। আমি প্রথমে এই 16 আর 99 গুণ করে এখানে লিখবো, তাহলে এখানে কত আছে 16 গুণন তোমার কত 99 পয়েন্ট তোমার কত 76। তো এটা করলে আসতেছে হলো এখানে 1596.16 প্লাস। তো ক্যালকুলেটর কিন্তু বারবার আমি চাইলে কিন্তু এটা ব্যাকেট দিয়ে আমি একবারে করে দিই, এটা মানে বেটার অপশন হবে। আচ্ছা আমি একবারে করে দিই, বারবার করা একবার কোনো মানে নেই, শর্টকাটই করি, অত বেশি করতে গেলে লাইন বাড়বে খামোখা। তো যত বেশি শর্টকাট করা যায় তত। তো আমি ফার্স্টে ব্যাকেট দিয়ে নিব, ব্যাকেট দিয়ে আমি প্রথমে এই দুটো তুলবো, কি তুলবো 16 গুণন তোমার কত 99 না, আচ্ছা একটা মুছে দিচ্ছি 99 পয়েন্ট তোমার কত 76। ওকে, আমি এই ব্র্যাকেটটা ক্লোজ করবো, তাহলে এতটুকু আলাদা হয়ে গেল, প্লাস এবার অতটুক, তাহলে প্লাস দিয়ে আবার ব্র্যাকেট দিয়ে পরের টুক লিখবো 17 পয়েন্ট 0 পয়েন্ট, তো 17 পয়েন্ট, আচ্ছা একটু বেশি হয়ে গেছে 17 গুণন, আচ্ছা 17 গুণন 0 পয়েন্ট তোমার হলো এইটা 037। আবার কি এখানে দিলাম, আবার মূল্য আবার যোগ, আবার একটা ব্র্যাকেট নিয়ে নিব নাকি 18 লিখে নিই না, আচ্ছা 18 গুণন তোমার কত 0.203। ওকে, এবার আমি আরেকটা চেক দেবো যে আমার ভুল উঠলো নাকি কোনো জায়গায়। তো 17 ওইটা দেন ওইটা সবগুলো ঠিক আছে, ভাগ কত, ভাগ 100। আচ্ছা, তো আমি এটাকে সমান করে নিলাম, আমার একটা উত্তর চলে আসলো। আমি 100 দ্বারা ভাগ করে দেবো, তো আমি 100 দিলাম, ভাগ দিলাম, তাহলে আসলে 16.0044। আচ্ছা, তাহলে উত্তরটা আমি পেলাম কত 443। ওকে, তাই তো এইটা হলো আরেকটা স্টাইলের অঙ্ক বা আরেক ধরনের অঙ্ক। তো প্রথম হলো যেটা দেখালাম, প্রথম তোমাকে আমি দেখালাম এইটা। তো এটা আমাদের বোঝা হয়ে গেছিল যে একটা পরমাণুর ভর দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর এভাবেই করবো। আর একটা প্রশ্ন দেওয়া থাকতে পারে যে শতকরা পরিমাণ দেওয়া থাকবে, আমরা আপেক্ষিক পারমাণবিক ভর এভাবেই করবো। ওকে, তো এর পরবর্তী প্রশ্ন, তো আরেকটা বিষয় তোমাদের বলি, আমি কিন্তু বারবার বলি, আমার প্রত্যেকটা ক্লাসে তোমাদের এই কথাটা বলি যে অবশ্যই আমি যে অঙ্কগুলো তোমাদের করে দিই, এই অঙ্কগুলো তোমাদের আবার কি করতে হবে, বিগত সালের যে প্রশ্ন আছে সেখানে করতে হবে। এরপরে দেখো যে এই কাজটা করা হয়েছে, এখানে তোমার কি মৌল দুইটির আইসোটোপের যথাযথ পরিমাণ দেওয়া আছে, এ আর 2, মানে দুইটা আইসোটোপ দেওয়া আছে, এর আপেক্ষিক পারমাণবিক ভরটা এরা দিয়ে রাখছে, এর আপেক্ষিক পারমাণবিক ভর হলো 35.5।
অন্য একটি মৌল বি যার আণবিক ভর দেওয়া আছে 19। আচ্ছা, এখানে প্রশ্নে বলা হয়েছে এ এর কথা, তাহলে আমার বি এর দরকার নেই, জাস্ট এ উদ্দীপক পড়ব। এ মৌলের আইসোটোপ দুটির শতকরা প্রাপ্তের পরিমাণ কত? তাহলে এই যে দুইটা মৌল এর শতকরা পরিমাণ দেওয়া নাই, যেমনটা আগেরটাই ছিল। আগের অঙ্কে এই এক্স মোলের শতকরা পরিমাণ দিয়ে আমাকে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলছে। এবারের অঙ্কে তারা আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে আমাকে শতকরা পরিমাণ নির্ণয় করতে বলছে। তো অঙ্ক ওই দুই প্যাটার্নে আসে, তো দুইটা প্যাটার্নে আমাকে শিখতে হবে। দুই প্যাটার্নের মধ্যে বেশ কিছু বোর্ড আছে, আমি অবশ্যই আমার শিটেও রেখেছি। তো অবশ্যই তোমাদের সাপ্লিমেন্ট অনুসারে ওগুলোও করবা, যত বেশি করবা, যত বেশি প্র্যাকটিস করবা, তত ভালো শিখবা। এটাই নিয়ম, ঠিক আছে? যত ভালো প্র্যাকটিস করা যায়। ওকে, তোমার সর্বপ্রথম যে কাজ থাকবে সূত্র কিন্তু সেমে, আর আহামরি কিছু না। এই দুইটাকে আগে মনে করে নেওয়া যে এইখানের মধ্যে দুইটার মধ্যে টোটাল কিন্তু পার্সেন্টেজ মানে হলো যে কোনো কিছু হলে 100% হয়ে থাকে, সব মিলে পার্সেন্ট কত থাকে? 100। এর মধ্যে কোনো একটা পার্সেন্ট হয়তো বা 10% হলে অপরটা 90%, কোনোটা 20 পেলে হলে অপরটা কি হয়? 80%। তো বিষয়টা কি, যত পার্সেন্ট থাকে 100% থেকে ওটা বাদ দিলে পরের পার্সেন্ট হয়ে যায়। তো আমি এই দুইটা মোলের মধ্যে যে কোনো একটা মোলে তুমি X% এরকম একটা ধরে নিব। তো এইসব ধরনের অঙ্ক করার জন্য আমি লিখব ধরি এই যে A35 আছে, তো আমি এই 35 ধরে নিব 35A এর শতকরা পরিমাণ। লাইন কিন্তু ওরকমই, শতকরা পরিমাণ আমি এখানে যেহেতু দেওয়া নাই আমি লিখবো X%। দেখো আগেও লাইন লিখছিলাম এরকম, এখনো লিখলাম এরকমই। কি লিখছিলাম আগের বার? 16 এর শতকরা পরিমাণ এত %। এবারও কিন্তু আমি সেম টু সেমই লিখলাম, ঠিক আছে? যে এর শতকরা পরিমাণ এত, দেওয়া নাই তাই আমি X ধরলাম, ঠিক আছে? সেকেন্ড মলের নাম কি? 37A। তো আমি 37A লিখবো পরের লাইনে। তাহলে কি 37A এর শতকরা পরিমাণ। টোটাল শতকরা পরিমাণ 100%, যার মধ্যে এ ইউজ করছে কত পার্সেন্ট? তোমার X%। আমি মনে মনে তোমাকে বোঝানোর জন্য এই X হলো 10% ধরে নিচ্ছে, টোটাল হলো 100%, আর তুমি নিছো আগে থেকে নিছো 10%, তাহলে তোমার কাছে রইলো 9%। তাহলে একজন যদি 10% হয়, অন্যজন কিন্তু 90%ই হয়, তাই না? টোটাল যেহেতু 100 হয়, বিষয়টা এইভাবে আমরা বাই করি যে একজন যদি 10%, তুমি কিন্তু ফটাফট বলে পারবে যে আমি যদি বলি যে 100 ভাগের মধ্যে 20 ভাগ আমার, তাহলে তোমার কয় ভাগ? 80 ভাগ। তুমি কিন্তু ইজিলি বলতে পারতেছো জিনিসটা, খালি বোঝো না যে কিভাবে করা হয়। এই জিনিসটা এইভাবে করা হয় যে টোটাল পার্সেন্ট থেকে একজনের যে পার্সেন্ট থাকে সেটা বিয়োগ করলেই ওটা পাওয়া যায়। তো এখানেও সেম কোয়ালিটির বিষয় যে টোটাল পার্সেন্ট হলো আমার 100, আর একজন হলো কত? X। তাহলে এটা হবে কত? 100 - X%। এখন আপেক্ষিক পারমাণবিক ভরের যে সূত্র, সেই সূত্র অনুসারে আমরা সূত্রটাই বসাই দিব, ঠিক আছে? তো আইসোটোপের পরিমাণ দেওয়া আছে, তার মানে ওই সূত্রই বসাবো। লিখবো আমরা জানি, তো এখানে লিখবো আমরা জানি। আমরা কি জানি? আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি? এর ভর সংখ্যা গুণন শতকরা পরিমাণ, এর ভর সংখ্যা গুণন শতকরা পরিমাণ। তাহলে এর ভর সংখ্যা কত? 35। তাহলে 35 গুণন শতকরা কত? X। তাহলে 35X। মূল চেঞ্জ করার জন্য যোগ, তারপর কি এর ভর সংখ্যা গুণন শতকরা পরিমাণ, এর ভর সংখ্যা কত? 37। তাহলে এর ভর সংখ্যা 37, আর এটার সাথে গুণন হবে কোনটা? শতকরা পরিমাণ কত? তোমার 100 - X, আর ডিভাইডেড কি? 100। তো সূত্র যেটা ছিল সেটাই, যে সূত্র নিয়ম অনুসারে এইটা গুণন এইটা প্লাস এইটা গুণন এইটা ভাগ 100, যেমনটা আমি আগের অঙ্ক করেছিলাম সেম টু সেম। আমাদের সূত্র খেয়াল রাখতে হবে যে এই 16 গুণন 99 এইটা যোগ এইটা গুণন এইটা যোগ এইটা গুণন এইটা যোগ ডিভাইডেড 100। তো এই যে সূত্রটা, এই সূত্রটাকে তোমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো এলো সূত্র, মোটামুটি এই হলো আমরা বসাইলাম। এবার এখান থেকে বাই করবো। দেখো এইখানে আপেক্ষিক পারমাণবিক ভর এই মানটা দেওয়া আছে। আপেক্ষিক পারমাণবিক ভরের মান হলো 35.5। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরের মান দেওয়া আছে, সেটা দেওয়া আছে 35.5, সমান আছে সমান, ভাগ আছে ভাগ দিলাম। 35X আছে, তাহলে এখানে কি 35X প্লাস চিহ্ন আছে প্লাস। এবার দেখো এইটার এটার মধ্যে কোনো চিহ্ন নেই, মানে গুণ আছে, তাহলে এটার সাথে এটা গুণ করবো। তাহলে 37-এর সাথে 100 গুণ করলে হলো 37-এর পরে 2 শূন্য 3700। এটার সাথে এবার কি এখানেও তো গুণই আছে, তাহলে গুণ করবো। এটা প্লাস, এটার সাথে এবার এটা করবো, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। 37-এর সাথে যদি X গুণ করি তাহলে হবে হলো 37X ডিভাইডেড কত? 100। এখন তোমার যেটা কাজ থাকবে, তোমার মেন প্রশ্ন হলো শতকরা পরিমাণ নির্ণয় করা, যেটাকে আমরা ধরে নিচ্ছি X। তো এখান থেকে X বাই করা। এবার X বাই করতে হলে সবার আগে এই যে বেশি জিনিসগুলো আছে সেগুলো পার করবো। সবার আগে এখানে ভাগ আছে, এটাকে আমরা গুণ আকারে পার করে নিব। তা বাকি X ব্যতীত যা যা আছে সবাইকে এখানে পার করে নিব। তাহলে এখানে আগে থেকে ছিল কত? 35.5, এটা এখানে ভাগ আছে, এবার আসলে গুণ 100। তাহলে কিন্তু এবার আর নিচে কিন্তু কিছু থাকলো না, কারণ এটা ভাগ ছিল, এবার আসলে গুণ আকারে চলে আসলো। এবার
হিসাব করো, তুমি এটা প্রয়োজনে ক্যালকুলেটর ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে আছে হয়তো 35x মাইনাস 37x, তাই না? তো নিয়ম অনুসারে যেটা বড় হয় তার চিহ্ন বসে, 35 থেকে অবশ্যই 37 বড়, 37 থেকে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস বসবে, সঙ্গে ধরে বিয়োগ হবে। তো 37 থেকে 35 বাদ দিলে বা 35 থেকে 37 বাদ দিলে উত্তর হলো 2x। এখন ক্যালকুলেটর কেমনি করবা, 35-এর সাথে মাইনাস 37 লেখো, দেখো মাইনাস 2 বলে দেবে, বাকি হলো কত প্লাস এত, তো প্লাস তোমার কত 3700। ওকে, এবার তোমার কাজ হলো এখান থেকে এক্স বাই করা। যদি এখান থেকে এক্স বাই করতে চাই, তার মানে এই জিনিসটা বেশি আছে, এখানে কি আকার আছে প্লাস আকার আছে, এই পাশে হলে মাইনাস। পার করার নিয়ম হলো সবার আগে প্লাস মাইনাস পার করতে হবে, তারপর গুণ ভাগ পার করতে হবে। তো সেই অনুসারে পার করবো। তো এটার সাথে এটাকে 100 গুণ করো, যদি 100 গুণ করি তাহলে 3550 হবে। তো এটা এখানে প্লাস আছে, এই পাশে হবে মাইনাস, তো মাইনাস কত 3700 সমান কত 2x। ওকে, এরপরে তোমার কাজ কি, এরপরে কাজ হলো তুমি এক্স বাই করবা, তার মানে এই যে -2 এটা কি এই এক্স আর 2 এর সাথে কোনো চিহ্ন নেই, মানে গুণ আছে, সেক্ষেত্রে এটা গুণ আছে, এটা পাশে কি হবে ভাগ, তো এখানে ভাগ আকারে পার করা, তো এই -2 হলো ভাগ আকারে আসলো। আর উপরে ক্যালকুলেশন আসো এটা থেকে এটা, তো এটা তুমি ক্যালকুলেটর নিয়ে করতে পারো, যদি আমি চাইলে বলে দিতে পারি, বাট আমি এখানে ক্যালকুলেটর ইউজ করব। 3550 মাইনাস কত, মাইনাস হলো 3700 করলে হলো 150, তাহলে এটা করলে আসে কত -150 না -150 সমান সমান এক্স। এবার তোমার কি এই মাইনাস কাটা, 150 দিয়ে ভাগ দিলে আসলে হলো 75, এটা কত এক্স। এখন দেখো এক্স মানে কি, এক্স মানে হলো তোমার এই যে A35 এর শতকরা পরিমাণ হলো x%, তার মানে তুমি যে এক্সটা বাই করলা সেই এক্সটা অ্যাকচুয়ালি A35 এর মান, তার মানে A35 এর শতকরা পরিমাণ হলো 75%। তাহলে হয়েছে অতএব তোমার কত A35 এর শতকরা পরিমাণ সমান কত, এক্স মানে হলো 75%। একটা গেল। তোমাদের এই ক্লাসটা নিতে মোটামুটি ইতিমধ্যে 2বার কারেন্ট চলে গেছে। তো চলো আমি ফিনিশিংটা করি। তো যেমনটা এখানে আমরা দেখলাম কিছুক্ষণ আগে, আমরা কিন্তু এখানে এক্স এর মানটা পাইছিলাম, তাই না? এক্স এর মান কত পাইছিলাম তোমাদের 75%। তাহলে আমি এখান থেকে সেই লাস্ট লাইনটা লিখে দিচ্ছি, তো কষ্ট করে তোমরা তুলে নাও এখান থেকে, যেহেতু ওই জিনিসটা তোমার ওখানে কেটে গেছে। আসলে কারেন্ট ডিস্টার্ব করলে সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। তো এখানে বিষয়টা এরকম যে আমরা যে এক্স এর মানটা পাইছি, সেই এক্স এর মান কত পাইছি, এক্স এর মান পাইছি হলো 75%। তাহলে আমরা এখানে বলতে পারি যে A35 এর শতকরা পরিমাণ হলো কত পার্সেন্ট, 75, যে লাইনটা আমি লাস্টে লিখেছিলাম। অতএব তোমার কত, অতএব তোমার 37 এর শতকরা পরিমাণ কত হয় 100 মাইনাস এক্স ইকুয়াল 100 মাইনাস এক্স, এক্স মানে কত, এক্স মানে 75, তারপরে কি পার্সেন্ট। এখন এটা থেকে বিয়োগ করলে হয় কত পার্সেন্ট, 25%। তাহলে আমাদের একটা উত্তর হলো কত পার্সেন্ট, একটা উত্তর হলো 75%, আর একটা উত্তর হলো কত পার্সেন্ট, 25%। তো এটা আমাদের শেষ। এটা হলো এর পরবর্তী আরেকটা প্রশ্ন আছে তোমাদের এই টাইপের উপরে। তো এর পরবর্তী প্রশ্ন হলো এটা, যেটা আমাদের 26 নাম্বার অপশনে দেওয়া আছে, এটা তো আমরা করলাম ইতিমধ্যে, তাই না? তো এটা করার প্রয়োজন নেই, এটা আর আগেরটা তো একটাই, ডাবল হয়ে গেছে হয়তো বা। ওকে, এর পরবর্তী প্রশ্ন হলো এইটা। প্রশ্ন হলো দিশকল্প 2, তো দিশকল্প 2 হলো এইটা নিচেরটা। তো এখানে বলা হয়েছে একটি মৌলের নিউক্লিয়াসের প্রকৃত ভর দেওয়া আছে এত। ওকে, এখন প্রশ্ন হচ্ছে মৌলটি শনাক্তকরণ করো। এখন আমি শুরুতে যেমনটা বললাম যে আইসোটোপের আপেক্ষিক পারমাণবিক ভরের 3 ধরনের অঙ্ক থাকে। নাম্বার 1, 1 নম্বর অঙ্ক থাকে হলো তোমার কি করো, একটি পরমাণুর ভর দেওয়া থাকে, সেক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। আর নাম্বার 2 আমাদের কি থাকে, দেখা যাচ্ছে শতকরা পরিমাণ দেওয়া থাকে, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হয়, সেক্ষেত্রে আমাদের সেকেন্ড সূত্র ইউজ করতে হয়। অনেক ক্ষেত্রে এটার উল্টা হয়ে থাকে যে আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, শতকরা পরিমাণ নির্ণয় করো, সেক্ষেত্রেও আমরা সেকেন্ড সূত্র ইউজ করি। আর অনেক ক্ষেত্রে মৌল বা ওই মৌলটাকে শনাক্তকরণ করতে বলে, সেক্ষেত্রে আমরা কি করি, আমাদের এইটা যেখানে নিউক্লিয়াসের একটা নির্দিষ্ট পরিমাণ ভর দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা আমাদের সেই সূত্রটা করব। এখন এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের যে জিনিসটা জানতে হবে, এখানে দেখো এখানে কিন্তু নিউটন সংখ্যা দেওয়া আছে। তো প্রোটন সংখ্যা আমরা যখন কোনো একটা মৌল, ধরো সোডিয়াম, এই মৌলটা আমরা কিভাবে জানবো, যেমন ধরো আমি যদি বলি, তোমাকে যদি বলি ভাইয়া বলো তো 6 নম্বর মৌলের নাম কি, ধরো এখানে বললাম যে 7 নম্বর মৌলের নাম কি, তো তুমি ঘট করে বলবা কি কার, নাইট্রোজেন। এখন তুমি কিভাবে জানলো যে 7 নম্বর মৌল নাইট্রোজেন? অ্যাকচুয়ালি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 7। তো যারা নবম শ্রেণীতে তোমরা হয়তো বা জানো না, কিন্তু যারা দশম শ্রেণীতে তোমরা ইজিলি জানো এই জিনিসটা। তো বিষয়টা হলো এরকম যে যেই সকল জিনিসের পারমাণবিক সংখ্যা যদি জানা থাকে, যে কোনো সংখ্যার মৌলের নাম আমরা বলতে পারি যদি আমাদের মুখস্থ থাকে। তো এখান থেকে মেনলি হলো পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাটা আমাদের বাই করতে হবে। তো অ্যাট ফার্স্ট আমাদের যে কাজটা করা, ছোট্ট একটা সাইড নোট করে নিব আমরা আমাদের নিজের মন মতো। তো এখানে দেখো নিউক্লিয়াসের প্রকৃত ভর সংখ্যা দেওয়া আছে এবং প্রোটন সংখ্যা দেওয়া আছে, এই দুটো আমরা লিখে নিব।
দেওয়া আছে বা এখানে এভাবে লিখলেই হবে। এটা হলো তোমার গ নাম্বার প্রশ্ন, ঠিক আছে। তো এখানে তোমার কি আছে, নিউক্লিয়াসের প্রকৃত ভর দেওয়া আছে, তো আমি এখানে লিখব নিউক্লিয়াসের প্রকৃত ভর, নিউক্লিয়াসের প্রকৃত ভর। তো আমি এখানে এটা লিখে দিলাম প্রকৃত ভর। তো নিউক্লিয়াসের প্রকৃত ভর আছে কত তোমার 5.357 গুণন হলো কত 10^23, যেটা এইভাবে লেখা আছে। আর এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হলো নিউটন সংখ্যা দেওয়া আছে। তো আমি এখানে নিউটন সংখ্যা লিখব, যে নিউটন সংখ্যা দেওয়া আছে, নিউটন সংখ্যা, নিউটন সংখ্যা আছে কত 17। ওকে, মৌল শনাক্তকরণ করার জন্য তোমার যেটা জানতে হবে সেটা লিখবে হলো আমরা জানি, তুমি তারপরে যে সূত্রটা জানো সেটা লিখে দিবা। আমরা জানি ফার্স্ট সূত্র তোমাদের কি, ফার্স্ট সূত্র হলো প্রোটনের ভর, প্রোটনের ভর। তো সূত্রটা এরকম, প্রোটনের ভর প্লাস নিউটনের ভর। তো প্রোটনের ভর প্লাস নিউটনের ভর, নিউটনের ভর সমান সমান হলো নিউক্লিয়াসের ভর, সমান হলো নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের ভর। ওকে, তো আরেকটা জিনিস হলো এখানে জিনিসটা আমি লিখতে ভুলে গেছি, যে নিউক্লিয়াসের ভর লিখলাম, এখানে অ্যাকচুয়ালি যেটা শনাক্তকরণ করবো সেটা হলো এক্স, মানে প্রোটন সংখ্যা বাই করবো। তো তুমি চাইলে এখানে প্রোটন সংখ্যাটা ধরে নিতে পারো, আবার না ধরলেও আমার কোনো সমস্যা নেই, ধরে নিলে তোমার সুবিধা। সেক্ষেত্রে তুমি এখানে লিখে নিবা, যে আমি এখানে লিখে দিলাম, তোমরা চাইলে নিচে লিখে দিবা, ঠিক আছে। তো এখানে লিখে দিবা কি প্রোটন সংখ্যা, বা এটা তুমি ধরতে পারো যে প্রোটন সংখ্যা সমান সমান এক্স। এই কথাটা তুমি এখানে লিখতে পারো, অবশ্যই না লিখলেও সমস্যা নেই, বারবার এখানে প্রোটন সংখ্যা লিখলেই হবে। এরপর তোমার যে সূত্র, তোমার সূত্র হলো প্রোটনের ভর সমান হলো প্রোটন সংখ্যা গুণন তোমার কি, যেমনটা আমি প্রথমে লিখেছিলাম। তো এখানে আমি সূত্রটা তোমাদের একটু দেখাই নিয়ে আসি, নাহলে আবার অনেকের সমস্যা হতে পারে। তো যেহেতু বেসিক কনসেপ্ট না জানা থাকলে আসলে তো হবে না, তো আমাদের বেসিক কনসেপ্টটা কই এই টপিকটার উপরে। কোথায় গেল এটা, এখানে মানে কারেন্ট যাওয়ার কারণে অনেক কিছু এখানে মিসিং হয়ে গেছে দেখতেছি। আচ্ছা, কারেন্ট যাওয়ার কারণে এটা মনে হয়েছে হয়তো। আচ্ছা, যাই হোক, সূত্র তো তোমরা জানোই। তো এখানে তোমার কি প্রোটনের যে ভরটা, প্রোটনের ভর কি প্রোটন সংখ্যা, তোমাদের সূত্র হলো প্রোটন সংখ্যা। তো সূত্রটা আমি আরেকবার লিখে দিচ্ছি, যেহেতু এই প্রোটন সংখ্যা গুণন 1.673 গুণন 10^24 প্লাস তারপর হলো নিউটনের ভর, নিউটনের ভর হলো নিউটন সংখ্যা, নিউটন সংখ্যা কত এখানে দেখো আছে, নিউটন সংখ্যা হলো তোমার কত 17। তো আমি সূত্রটা আগে লিখে নিচ্ছি, পরবর্তীতে আমি একটু মুছে দিব। নিউটন সংখ্যা গুণন তোমার কত 1.67 তোমার কত 5, এটা না, এটা 3 ছিল, তাহলে এটা হলো 5। তো আমি এখানে 5 লিখে দিচ্ছি। তো এটা হলো তোমার 5 গুণন 10^24 সমান সমান হলো কি নিউক্লিয়াসের ভর। নিউক্লিয়াসের ভর তো এখানে দেওয়া আছে যেটা, তো নিউক্লিয়াসের ভর যেটা দেওয়া আছে এটা তুমি এখানে লিখে দাও। সেটা হলো কত 5.357 গুণন 10^23। ওকে, তো এটা আমি এখানে লিখে দিলাম। এর পরবর্তী তোমার কাজ হলো মানগুলো বসানো। প্রোটন সংখ্যা, যে প্রোটন সংখ্যা তুমি এখান থেকে নিছো কত এক্স, তাহলে প্রোটন সংখ্যা তোমার হলো এক্স, আর এটা তো এখানে দেওয়াই আছে, তো গুণন তোমার কত এখানে আছে হলো 673 গুণন হলো 10^24 প্লাস চিহ্ন আছে প্লাস। এবার কি নিউটন সংখ্যা, নিউটন সংখ্যা তুমি এখানে ধরছো কত 17, তো এই যে নিউটন সংখ্যা তোমার 17, তো নিউটন সংখ্যা হলো তোমার 17 গুণন ওখানে কত 1.675 গুণন 10^24 সমান সমান ওই পাশে মান আছে তোমার কত 5.757 গুণন 10^23। ওকে, এইটা দশলো। তো এর পরবর্তীতে আমি ছোট্ট একটা কাজ করবো, যেহেতু তুমি এখানে এক্স বাই করবা, এক্স বাইতে তো সবাক পার করে দিবা। তো এই দুটো এখানে কি আছে গুণাকার, মানে এখানে সামনের চিহ্ন আছে কি প্লাস, এটা প্লাস আছে, পেশে গেলে কি হবে মাইনাস। তো তুমি চাইলে এখানে ক্যালকুলেশন করার পর পার করতে পারো, বা পার করে নিয়ে ওখানে ক্যালকুলেশন করতে পারো, তোমার বিষয়। বাট আমি পার করে দিচ্ছি আপাতত। এখানে আছে এক্স, আর এখানে আছে কি তোমার 1.673 গুণন 10^24। এটা এখানে প্লাস আছে, এটা ওই পাশে যাবে মাইনাস আকারে, তো আমি ওটাকে পার করে দিব। এখানে যা আছে তাই 5.375 গুণন 10 কত তোমার 23। ওকে, তো এটা এখানে প্লাস আছে, এ পাশে আসলে কি মাইনাস আকারে, মাইনাস এই যে এটাকে ক্যালকুলেশন করলে যা হয়, এবারে এটাকে ক্যালকুলেশন করলে কত হয় আমরা দেখে নিই। তো আমি এখানে এটাকে ক্যালকুলেটর নিব, নিয়ে একটা ক্যালকুলেশন এখানে করে দিব। ওকে, তো দেখো আমি কিন্তু একবারে ক্যালকুলেশন করে পার করে নিচ্ছি। মেনলি এখানে ছিল এটা প্লাস আকারে ছিল এই পুরোটা,
তো এটাকে ক্যালকুলেশন করে ওপার পার করা যেতে পারে, বাট আমি এখানে প্লাস ছিল এই পাশে মাইনাস আকারে নিচ্ছি, দেন এটা ক্যালকুলেশন করে উত্তরটা এখানে বসে দেবো। তাহলে 17 গুণন তোমার এখানে কত 1.675, 1.675 গুণন 675 লেখার কথা, দুইটা হলো 675 গুণন তোমার কত 10, তারপরে ইনভার্স হলো 24, তাহলে ইনভার্স 24, তাহলে এইটার উত্তর আসতেছে আমার এটার উত্তর আমার আসতেছে 2.8, এটা এরকম আসতেছে তোমার 8475 গুণন 10 ইনভার্স 23। ওকে, এরপর তোমার কাজ কি, তুমি বাই করবা এক্স, তাহলে এটা কি এইটা আর এটার মধ্যে কোনো চিহ্ন মানে গুণ আছে, এটা গুণ থাকলে পাশে কি জানলে কি হবে ভাগ, তাহলে ভাগ আকারে পার করে দিবা। তাহলে এক্স সমান দাঁড়ালো কি এই ধরে তো উপরে আসেই, এটা এখানে গুণ আছে, এটা এখানে যাবে ভাগ, তাহলে 1.67 তোমার 3 গুণন 10 ইনভার্স 24। আর উপরের কাজটাও করে দিচ্ছে, তো উপরেটা করলে কি হচ্ছে, তো আমার এটা এখানে এটা আছে আসুক সমান সমান দিয়ে রাখতেছি, আমি এখানে মাইনাস করে দিচ্ছি, যদি আমার উত্তর মাইনাস আসবে তাহলে তো এটা থেকে এটা বিয়োগ করতে হবে, বাট আমি এটা থেকে এটা করতেছি, সমস্যা নেই, তুমি এটা থেকে এটা বিয়োগ করতে পারো, যেহেতু তোমার ক্যালকুলেটর সেভ থাকবে। তাহলে এখানে একটা ব্যাকেট দিয়ে নিই যেন ভুল না আসে, তাহলে 5 পয়েন্ট, আচ্ছা এখানে রং আসতেছে, আচ্ছা এইটাতে রং আসছে, আমি প্রথম দিয়ে তুলে 5 পয়েন্ট কত এটা 35 তোমার হলো 7 গুণন 10 ইনভার্স 23, তো 10 ইনভার্স তোমার হলো 23, ইনভার্স মানে মাইনাস 23, দেন ব্র্যাকেট ক্লোজ, তারপর কি মাইনাস, তো এই যে মাইনাস দিলে পরেরটা হলো 2.8475 গুণন, ঠিক আছে গুণন তোমার 10 ইনভার্স এটা, তো 10 ইনভার্স তোমার 23, দেন ব্র্যাকেট ক্লোজ। তাহলে সেক্ষেত্রে আমার উত্তর আসতেছিল এইটা যে কত 2.5095 গুণন 10 ইনভার্স তোমার কত 23। ওকে, তো এইটার পরে আমরা কি যে উত্তরটা আসছে সেই উত্তরটা ভাগ দিব, ভাগ দিয়ে কোনটা লিখবো নিচেরটা, তো আমি নিচেরটা লিখে দিব, যেহেতু উপরেরটা ভাগ নিচেরটা 1.675 তাই তো না 3, আচ্ছা এটা হলো 3 গুণন 10 ইনভার্স তোমার কত 24, দেন ক্যালকুলেটর আসতে কত 15, তো এটার উত্তর হলো 15। এখানে আমি লিখবো অতএব x সমান কত 15। এখন কথা হলো অনেক ক্ষেত্রে দেখা যায় এটা হয়তো বা আমি অ্যাকুরেট ক্যালকুলেশন করছি তাই আমারটা একবার 15 কারেক্ট আসছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে 15 পয়েন্ট সামথিং অথবা 14.9999 এরকম কিছু একটা আসে, সেক্ষেত্রে তোমার যে কাজটা সেটা হলো পূর্ণ সংখ্যা নেওয়া, কারণ পারমাণবিক সংখ্যা কোনো পয়েন্ট হতে পারে না। তো যেহেতু আমি অ্যাকচুয়ালি এক্স মানে কি প্রোটন সংখ্যা না, প্রোটন সংখ্যা কখনো কি হতে পারে না পয়েন্ট, তো অবশ্যই তুমি একটা পূর্ণ সংখ্যা নিবা, আমারটা তো পূর্ণ সংখ্যা এসে এটা ভালো কথা। তো প্রোটন সংখ্যা আমি পাইছি এক্স এর মান পাইছি কত 15, এখন 15 নম্বর সংখ্যার নাম কি বা 15 নম্বর সংখ্যার মৌলের নাম কি, এখানে বলছে মৌলটা শনাক্তকরণ করতে। তো আমরা জানি 15 নম্বর মৌলের নাম হলো ফসফরাস, আমি তোমাকে এখানে একটু দেখা দিচ্ছি আর একটা সুবিধার জন্য, আমার কাছে এখানে হয়তো আছে, তো এখানে তোমাদের একটা কোথায় ব্রাউজ শিফট, আচ্ছা এইটা মনে হয় মেবি, না এটা না, কোথায় ছিল এটাও তো না, আচ্ছা এখানে এগুলো না, ও পেয়েছি এক সেকেন্ড, এগুলো মুছে দিচ্ছে, এই যে এখানে। ওকে, এখানে দেখো তোমাদের যে এইটা আছে সেটা আমার কাছে আছে, এখানে তোমাদের ফুল যেইটা দেখো 15 নম্বর মৌল হলো এইখানে, তুমি যদি পয়েন্ট আকারে দেখো এই যে 14, এই যে 15, তো 15 নম্বর মৌল হলো এইটা, যেখানে লেখা আছে কি পারমাণবিক সংখ্যা 15, যার নাম হলো ফসফরাস, ভর সংখ্যা হলো 30 পয়েন্ট এত। তো এর কিন্তু যাবতীয় যে বিষয়টা এখানে কিন্তু লেখা আছে যে ওয়েট কত, সলিড আকারে হবে, কি সিরিজের এটা মৌল, তারপর তোমার হলো কি এর ভর সংখ্যা কত, এনার্জি কত, ইলেকট্রিক ভিল, মানে যাবতীয় আমাদের এখানে ডিটেলস লেখা আছে। তো আমার তো ডিটেলসের দরকার নেই, আমার দরকার হলো 15 নম্বর সংখ্যার নাম, 15 নম্বর সংখ্যার মৌলের নাম হলো কি তোমার ফসফরাস। তো এই কথাটা এখানে লিখলেই হয়ে যাবে যে এটার নাম কি, এটার নাম হলো ফসফরাস। তো আমি এখান থেকে জাস্ট এটা লিখে দিব, তো এখানে আমি মুছে দিচ্ছি। তো অতএব তোমার কি এক্স মৌলটি হলো ফসফরাস, এক্স তো ছিলই না প্রশ্ন ছিল কি 2 এর মৌলটি, অতএব মৌলটি হলো ফসফরাস, অতএব মৌলটি হলো ফসফরাস, শেষ। তাই তো এতটুকু লিখলে তুমি ইজিলি মার্ক পেয়ে যাবা, কারণ এখানে গণিত, এখানে মার্ক কাটার কোনো অপশন নাই। এরপর হলো টাইপ সি জিনিসটাকে, টাইপ সি কোনগুলোর উপরে রচিত বা কী ধরনের প্রশ্ন থাকে, আমি যেমনটা বলছি নবম শ্রেণীর তোমাদের এই যে টপিকগুলো টোটাল 4টা টাইপে থাকে। তো এরপরে ক্লাসে আমরা
পরের অধ্যায় করবো, যেটা 3টা টাইপের থাকে। তো এই প্রশ্নগুলো বুঝলেই হয়। দেখো আমরা এই টাইপের যে প্রশ্নগুলো রাখছি সেটা হলো 2n² সূত্রকে সমর্থন করা, অথবা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস করা, অথবা প্রশ্নে থাকে সাধারণ নিয়ম ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম মানে না কেন। তো এইটা হলো টাইপ কি, এটা হলো তোমার টাইপ সি। এই টাইপ সিতে এই ধরনের প্রশ্নগুলোই থাকে যে 2n² সূত্রকে সমর্থন করবে কিনা, বা একটা জিনিসের ক্রম নির্ণয় করো, অথবা ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম মানে না কেন, ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন তা ব্যাখ্যা করো। ঠিক আছে, তো এইগুলো আসলে কিসের উপরে? তো দেখো এই যে জিনিসগুলো, এগুলো জানার জন্য আমার যে জিনিসগুলো দরকার সেটা হলো টাইপ সি। টাইপ সিতে সর্বপ্রথম যেটা জানতে হবে যে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মটা কি, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম বলতে বোঝানো হয় যে আউভার যে নিয়ম, সেই নিয়মটা কি। আউভার নীতি অনুসারে আমি যদি কথা বলি, আউভার নীতি অনুসারে ইলেকট্রন সর্বপ্রথম কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে। আউভার নীতি অনুসারে, অবশ্যই এটা আমার লিখে দিব তোমাদেরকে আমি। তো আউভার নীতি অনুসারে যার শক্তি কম শক্তি, আউভার নীতি অনুসারে কম শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তারপরে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন কি প্রবেশ করবে। এখন এই যে কম শক্তি, এই যে উচ্চ শক্তি, এই জিনিসগুলো আবার কোথা থেকে পাবো? এই দুইটা জিনিস আবার দুইটা জিনিসের উপরে নির্ভর করে, যে কম শক্তি আর হলো উচ্চ শক্তি। ঠিক আছে, আমি আবার বলতেছি, আউভার নীতি অনুসারে বা ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম হলো ইলেকট্রন সর্বপ্রথম কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে, অতঃপর উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে। এখন এই জায়গায় সমস্যা হলো কম শক্তি আর উচ্চ শক্তি জিনিসটা কি, এই শক্তি কি দ্বারা নির্ধারণ করে, কিভাবে বুঝবো যে কম শক্তি কিভাবে এলো, বেশি শক্তি কিভাবে এলো? এই জিনিস ডিপেন্ড করে দুজনের উপরে বা নির্ভর করে দুজনের উপরে। সেটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তর n এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তর l, এই দুইটার যোগফলের উপরে। n প্লাস l এর মান যার যত বেশি হবে, মানে এর মান যত বেশি হবে তার শক্তির মান তত বেশি, এর মান যত কম হবে তার শক্তির মান তত কম। এই যে এই সূত্রটা, এই সূত্রের উপরে ডিপেন্ড করবে হলো তোমার কি এই আউভার নীতি বা 2n² সূত্রকে সমর্থন করবে কিনা এই ধরনের অঙ্কগুলো, বা তোমার হলো স্বাভাবিক নিয়ম মানবে কিনা, তাহলে এই সূত্রের উপরে ডিপেন্ড করে। যেখানে n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান, তোমার ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম তো বলে না, ইন্টারমিডিয়েটে বলে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তোমাদের ক্ষেত্রে বলা হয় প্রধান শক্তি স্তর, একে বলা হয় প্রধান শক্তি স্তর। আর এই এলটা হলো তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা অথবা উপশক্তি স্তর। এটাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে বড়দের ক্লাসে, আর এসএসসি লেভেলে এটাকে বলা হয় উপশক্তি স্তর, উপশক্তি স্তর। তো এই মানটা অল টাইম দেওয়াই থাকে। যেমন আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি তখন এরকম করি 1s, 2s, 3s, তারপর ধরো 2p, ঠিক আছে, এরকম ধরনের ইলেকট্রন বিন্যাসগুলো যখন আমরা করি তখন দেখো এই যে প্রথম যেটা দেওয়া থাকে এটা অ্যাকচুয়ালি n এর মান, এই সেকেন্ড যেটা দেওয়া থাকে এটা অ্যাকচুয়ালি l এর মান। ঠিক আছে, এই যে s p d f এটার আবার একটা নির্দিষ্ট মান আছে, যেমন s এর মান হলো 0, p এর মান হলো 1, তারপর হলো d এর মান হলো 2, f এর মান হলো 3। তো এই যে এই মানগুলো আপনাদের মুখস্থ থাকা লাগবে অবশ্যই। আমি সবসময় সব কিছু সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করি যেন কোনো কিছু কঠিন না হয়। আমি আবার রিপিট করি, আমি আপনাকে কি বোঝালাম। সর্বপ্রথম বললাম যে 2n² সূত্রকে সমর্থন করে কিনা অথবা ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম মানে কিনা, এটা ডিপেন্ড করে দুইটা জিনিসের উপরে, সেটা হলো n প্লাস n। ঠিক আছে, n প্লাস l এর উপরে। n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এটাকে বলা হয় প্রধান শক্তি স্তর, আর l হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এটাকে আমরা বলি উপশক্তি স্তর। তো এই জিনিসটার জন্য n মানে হলো প্রথমে যে সংখ্যাটা থাকে সেটা হলো n, আর পরে যে spdf থাকে এটা হলো তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা যার মান হলো এটা। যেমন আমি যদি 1s এর শক্তির মান করি তো এই দুটোকে যোগ করতে হবে n এর মান এখানে 1, তো এখানে 1 প্লাস চিহ্ন আছে প্লাস l এর মান এখানে s এর মান হলো 0, তার মানে এখানকার মান হলো 0, তাহলে এর মান হলো 1। এর শক্তি কত? এর শক্তি 1। এবার আমি এইটার কথা বলি, এটার মান হলো 2, এই যে n এর মান হলো 2, ঠিক আছে, সূত্র কি n প্লাস l। n এর মান কত? n এর মান এখানে হলো 2 প্লাস l মানে হলো s এর মান কত? s এর মান হলো 0, তাহলে 0, তাহলে 2 এর সাথে করলে 2, তাহলে 2s এর মান হলো 0। তারপরে যে এই যে জিনিসটা আমি এখানে লিখলাম এটা আসলে কি সঠিক লিখছে কিনা এটা আমি এখানে দেখাচ্ছি। তো এই জিনিসগুলো একটু খেয়ালে রাখবেন, এগুলো যদি খেয়ালে থাকে আপনি এই ধরনের অঙ্ক খুব ইজিলি করতে পারবেন। ঠিক আছে, কোনো কঠিন কিছু না। তো আমরা যদি এখান থেকে এটা নিই, এখানে 2p ছিল, এখানে 2 প্লাস p এর মান হলো 1 যেমনটা আমি দেখালাম, তাহলে এর মান হলো 3, আর এখানে হলো 3 প্লাস s এর মান হলো 0 ইকুয়াল 3। এরকম যদি সমশক্তি হয়,
দেখেন, তো আমি আবার বলতেছি যে আহ্বান নীতি বা প্রধান আমি কিন্তু এখানে লিখে রাখছি, সমস্যা নাই, আমি আপনাদের প্রবলেম হবে না। এখান থেকে লেখা আছে যে আহ্বান নীতিটা আমি এখানে লিখে দিছি, তাই আমি এখানে যে পরে বুঝাই দিচ্ছি। আপাতত বেসিক কনসেপ্টগুলো বুঝাইনি, না হলে অঙ্ক করা আসলে সম্ভব হবে না বা কঠিন হবে আমাদের জন্য। তো বেসিক বিষয়টা হলো আহ্বান নীতি বা ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম অনুসারে কম শক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করে এবং উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে পরে প্রবেশ করে। এই শক্তি নির্ভর করে প্রধান শক্তি স্তর সংখ্যা n এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা অথবা উপশক্তি স্তর l এর যোগফলের উপরে। n প্লাস l এর যোগফলের মান যার বেশি হবে তার শক্তির মান বেশি, যার মান কম হবে তার শক্তির মান কম। এতটুকু কথা শেষ। এখানে আমরা যে ইলেকট্রন বিন্যাসগুলো করি তো এখানে 1 থাকে, এটাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেখানে s p d থাকে এটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। s p d f এর মান হলো s এর মান 0, p এর মান 1, d এর মান 2 এবং f এর মান হলো 3। তো এইভাবে আমরা শক্তির ক্রম করি। কোনো কারণবশত কোনো শক্তি স্তরের মান যদি সমান হয়, যেমন এখানে 3 হয়েছে এখানে 3, সেক্ষেত্রে যেটার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোই আসলে মেনলি অঙ্ক করতে হবে। তো চলেন আমরা এবার এক করে উত্তর করি, ঠিক আছে? তো এখানে আশা করি বেসিক কথাগুলো আমি আপনাদের সাথে আলোচনা করতে পেরেছি এবং আপনারা বেসিক বিষয়টা বুঝতে পারছেন। এবার চলেন আমরা আপনাকে সবগুলো প্রশ্ন বুঝিয়ে দিই এবং এই যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরেই আসলে টাইপ সি অ্যান্ড টাইপ ডি করবো। টাইপ ডিটা হলো অনেকটা এরকমই, একই রকম বলা হয়। তো 2n স্কয়ার সূত্রকে সমর্থন করে কিনা প্রশ্ন হলো, বোর্ড নাম্বারটা লিখতে ভুলে গেছি, এটা 20 নম্বর প্রশ্ন আমার শীট অনুসারে। তো এটা একটা বোর্ডের প্রশ্ন, যেখানে প্রশ্নে বলা হয়েছে এখানে এক্স ওয়াই জেড প্রতীকী অর্থে, এটা কোনো মৌলের প্রতীক নয়, মানে এক্স ওয়াই জেডগুলো আছে, যেগুলো এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, এগুলো আসলে কোনো মৌল নয়, এগুলো জাস্ট একটা প্রতীক। এখানে প্রশ্নে বলছে উদ্দীপকে ওয়াই ও জেড মৌল দুইটির ইলেকট্রন বিন্যাস 2n স্কয়ার সূত্রকে মেনে চলে কিনা। তাহলে এখানে এই যে ওয়াই আর জেড দুইটা মৌল আছে। তো ফার্স্ট ওয়াই মৌলের এখানে পারমাণবিক সংখ্যা যদি আমি খেয়াল করি, এখানে এই যে এখানে এটা হচ্ছে 19। তো উদ্দীপকের ওয়াই নাম্বার মৌল হলো 19, যেটা হলো অ্যাকচুয়ালি পটাশিয়াম। আর পরে জেড যেই মৌলটা আছে সেটা হলো তোমার কি 11 হলো সোডিয়াম। তাহলে উদ্দীপকের যে দুটো মৌল পেলাম সেটা হলো কি পটাশিয়াম ও সোডিয়াম। আমরা আগে লিখে নিব উদ্দীপকের মৌল দুটি হলো পটাশিয়াম ও সোডিয়াম। আমি লিখে দিচ্ছি, আগে বেসিকগুলো বুঝি। তো বলছে 2n স্কয়ার সূত্রকে সমর্থন করে কিনা। তো 2n স্কয়ার সূত্র অ্যাকচুয়ালি জিনিসটা কি, তো দেখেন এখানে আমি পটাশিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে এরকম আসে 1s স্কোয়ার 2s স্কোয়ার, নাকি ইলেকট্রন বিন্যাস তো আমরা করতে পারি। প্রথম এস লিখলে 1 লিখলে একটা, 2 লিখলে 2টা, 3 লিখলে 3টা, তাহলে 2 লিখলে 2টা হবে, তাহলে একটা এস হলো একটা পি, এ হলো 10টা হলো, 3 লিখলে 3টা হবে, 3s 3p। এখানে জায়গা মানে শর্ট পড়ে গেছে, আচ্ছা এটাকে আমি নিচে লিখতেছি, বলছে না কেন, ওকে। তো এখানে আমি পটাশিয়াম লিখতেছি এখানে, যেটা অ্যাকচুয়ালি 19 নাম্বার মৌল, ঠিক আছে? আমি আগে বুঝাই নিচ্ছি আপনাদের। এখানে 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p 6 এলো 10টা, তারপর 3 লিখলে 3টা লিখতে হয়, s p d আর 4s। অবশ্যই পিতে ইলেকট্রন, ডিতে না যায়, অবশ্যই 4s ইলেকট্রন আগে যায়। তাহলে 10টা 2টা 12টা, আর এখানে হলো 6টা 18টা, ডিতে ইলেকট্রন না যায় এসে আগে যাবে, সেক্ষেত্রে এটা 0, ওকে। তারপর হলো কি সোডিয়াম আমি উপরে লিখতে পারবো, সমস্যা নেই। সোডিয়াম হলো 11, 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p 6, আচ্ছা। তারপর হলো 3s, তাহলে কয়টা হলো 10টা আর এখানে একটা 11টা, আচ্ছা। এবার 2n স্কয়ার সূত্রের কথা বলি। 2n স্কয়ার এর সূত্রটা কি? 2n স্কয়ার মানে হলো n এর মান হলো 1 2 3 4। তো প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে 2n স্কয়ার, এখানে 2 আছে 2, n এর মান হলো 1, প্রথম শক্তি স্তর তাই 1, ইকুয়াল 2 1 1 1 সমান 2 1 2। তাহলে হলো প্রথম শক্তি স্তরে ইলেকট্রন যাবে 2টা। দ্বিতীয় শক্তি স্তর যেখানে হলো 2n স্কয়ার সমান হলো 2 × 2 এর উপর স্কয়ার ইকুয়াল 4। তাহলে হলো 2 × 2 এর উপর স্কয়ার দিলে 4 সমান 4 2 8, আচ্ছা। তৃতীয় শক্তি স্তর, এগুলো আমি আপনাদের সাথে বেসিক আলোচনা পূর্বেও করেছি। 2 × 3 এর উপর স্কয়ার দিলে 3 3 9, তাহলে 2 × 9 9 2 হলো 18, আচ্ছা। চতুর্থ শক্তি স্তর আছে, আচ্ছা চতুর্থ যদি হিসাব করে এভাবে আসবে হলো 32টা। তো এটা হলো সূত্র। প্রথম যদি সূত্র মানে কিনা, আমরা যদি এটার কথা খেলি দেখি প্রথম শক্তি স্তর হলো এইটা, যেখানে ইলেকট্রন আছে 2টা, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা, অ্যান্ড প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কয়টা থাকার কথা? 2টা থাকার কথা, তার মানে এটা কোনো সমস্যা নেই। দ্বিতীয় শক্তি স্তর মানে 2টা আছে 2s 2p 2টা, এখানে 2টা আর এখানে 6টা, টোটাল আছে হলো 8টা,
আচ্ছা, দ্বিতীয় শক্তি স্তরে যদি ইলেকট্রন থাকার কথা সেটা কয়টা থাকার কথা? 8টাই আছে। তৃতীয় শক্তি স্তরে এখানে ইলেকট্রন আছে কয়টা? 1টা। এর কারণ হিসাবে এখানে সোডিয়ামের ইলেকট্রন টোটাল 11টা, তাই মানে এখানে কিন্তু কোনো সমস্যা হয় নাই, ওর কাছে অবশিষ্ট আছেই একটা। বিষয় হলো এখানে টোটাল ইলেকট্রন যাবে হলো 18টা। যদি আপনার কাছে না থাকে সেটা আলাদা বিষয়, আপনি তাকে অমান্য করেছেন কিনা। বিষয়টা হলো আপনি প্রথমে 2 টাকা ট্যাক্স দিতে হবে, তারপর 8 টাকা ট্যাক্স দিতে হবে, আমার কাছে এসে আপনাকে 18 টাকা ট্যাক্স দিতে হবে। কিন্তু যা দেখলাম যে আমার কাছে এসে আপনার কাছে টাকাই আছে 1 টাকা, তাহলে আপনি তো 18টা দিতে পারবেন না। এমন হয়তো যে আপনার কাছে 19 টাকা আছে, আপনি আমাকে 18 টাকা না দিয়ে আরেকজনকে দিচ্ছেন, এইটাকে বলা হয় অতিক্রম করা বা না মানা। ঠিক আছে, তো এটাই হিসাব। তো এর কাছে একটাই আছে, তার মানে এই কিন্তু সূত্র মানতেছে, এই সূত্র মানতেছে, তার মানে সোডিয়াম কিন্তু সূত্র মানে। আচ্ছা, এর বেলা দেখি, এর বেলা এখানে ইলেকট্রন আছে কয়টা? 1টা। এখানে যদি হিসাব করি তো প্রথমে আছে 2টা, যেটা প্রথমে 2টাই থাকার কথা আছে, এখানে 2টা আর এখানে 6টা, টোটাল হলো 8টা। ঠিক আছে, তো 8টা। দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রনই থাকার কথা, তো এটাও মানতেছে। তৃতীয় শক্তি স্তরে এই পর্যন্ত, তাহলে 2টার এখানে 8টা, আর এখানে চতুর্থ শক্তি স্তরে কয়টা দিছে? এতে 1টা। আপনি যদি ভালো করে খেয়াল করেন যে এখানে যে শক্তি স্তরে ইলেকট্রনটা দিছে, দ্বিতীয় শক্তি মানে তৃতীয় শক্তি স্তরে যেখানে 18টা ইলেকট্রন দেওয়ার কথা, ও 18টা ইলেকট্রন না দিয়ে 4s ইলেকট্রন দিছে, মানে পরের স্তরে যে ইলেকট্রন দিছে। তাহলে কিভাবে? তার মানে ওর কাছে এখানে 18টা দেওয়ার জন্য কোনো ইলেকট্রন ছিল, কিন্তু ওই এখানে না দিয়ে 3d তে ইলেকট্রন না দিয়ে কোথায় দিছে? 4s এ দিছে। তার মানে এই কিন্তু 2n² সূত্রকে মানে নাই। তাহলে উদ্দীপকের সোডিয়াম হলো মানতেছে আর পটাশিয়াম কি মানতেছে না। এই জিনিসটা এবার আমরা ব্যাখ্যা লিখব। তো এই জিনিসটা যেভাবে বুঝে দিলাম, এই জিনিসটাই দেখেন। প্রথমে আমরা বলবো উদ্দীপকের ওয়াই ও জেড মৌল দুটি হলো যথাক্রমে পটাশিয়াম ও সোডিয়াম, যেমনটা আমি বললাম। অতএব পটাশিয়াম ও সোডিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। তো এখানে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করা আছে, আর এখানে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমি করে দিচ্ছি। 1s², 2s², 2p6, 3s1। বুঝছে? তো এখানে এইভাবে নিচে দাগ দিয়ে দেবেন প্রয়োজনে, এর নিচে হলো 2টা, তো এইভাবে দিয়ে দেবেন দাগগুলো। ঠিক আছে, আমি একটাকে মুছে দিচ্ছি, সোডিয়ামকে এখানে মুছে দিচ্ছি। আচ্ছা, যেহেতু এখানে লেখার জায়গা নেই আমার কাছে, তো আমি এখানে সোডিয়ামকে মুছে দিচ্ছি। দিয়ে আমি এখানে এটাকে লিখতেছি, এখানে আছে হলো 2টা, এখানে আছে হলো কয়টা? 2টা 6টা 8টা, এখানে আছে হলো তৃতীয় শক্তি স্তরে এটা 2টার, এটা তো 8টা, আর চতুর্থ শক্তি স্তরে আছে 1টা। ওকে, তো পরেরটা তো ওইভাবে দিবেন। সোডিয়ামের ক্ষেত্রেও সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে সোডিয়ামটা দিয়ে দিলেন। এবার কি আমরা যদি খেয়াল করি, ইলেকট্রন বিন্যাস সাথে দেখা যাচ্ছে যে সোডিয়াম 2n² সূত্রকে সমর্থন করে, যেমনটা আমি দেখালাম। কারণ সোডিয়ামের কাছে 11 টাকা ছিল, ও প্রথমে 2 টাকা দিছে, পরে 8 টাকা দিছে, ওর কাছে ছিলই 1 টাকা। তো ও তো তৃতীয় স্তরকে পরিপূর্ণ না করে তো চতুর্থ স্তরে যায় নাই নাকি? আর নিয়ম হলো 2n² সূত্র অনুসারে 18টা দেওয়ার কথা। তো ও সত্য মানছে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যদি খেয়াল করি, কিন্তু পটাশিয়ামের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে 3d অরবিটালে ইলেকট্রন না দিয়ে, এখানে 3d অরবিটাল ছিল, যেটা ইলেকট্রন না দিয়েও 4s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। কেন? তার মানে কি 3d তে এখানে পটাশিয়াম তো মানে নেই, পটাশিয়াম না মেনে 3d তে ইলেকট্রন না দিয়ে কোথায় দিছে? ও 4s এ। কারণ ওর তৃতীয় শক্তি স্তরে টোটাল ইলেকট্রন দেওয়ার কথা 18টা, কিন্তু ও দিছে কয়টা? ও দিছে হলো 8টা। 8টা দেওয়ার পরে শুধু 4s এ একটা দিছে, তাহলে কি ও কিন্তু সত্যটা মানলো না, তাই না? তো বিষয়টা এরকম যে 3d তে ইলেকট্রন না দিয়ে 4s দিল। কেন 3d তে ইলেকট্রন না দিয়ে 4s দিল? তার শর্ত হলো আহ্বান নীতি। এই অনুসরণ বা এই ব্যতিক্রম করার কারণ হলো আহ্বান নীতি। আহ্বান নীতিটিকে কোনো পরমাণুতে ইলেকট্রন সমূহ অরবিটালের শক্তি স্তরের উচ্চ সম্পূর্ণ অনুসারে প্রবেশ করে। এই কথাটা হলো এরকম যে কোনো একটা এখানে দেখেন, এটাকে আমি যেভাবে লিখছি এখানে বলেও দিই, আমি এটাকে একটু কালার পেন নিচ্ছি বড় করে। আচ্ছা, এখানে বলা হয়েছে কি, কোনো পরমাণু ইলেকট্রন সমূহ অরবিটালের শক্তির উচ্চক্রমে অনুসারে প্রবেশ করে। উচ্চক্রম মানে কি? উচ্চক্রম মানে প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে, অতঃপরকে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে। চাইলে এই লাইনটাকে স্কিপ করে আমরা সরাসরি এই লাইনটা লিখতে পারি। পরমাণুতে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে। ঠিক আছে, তো এখানে বেশ কিছু লাইন লেখা আছে, অনেক কটা লাইন লেখা আছে। আমরা সবগুলো লাইন লেখার প্রয়োজন নেই, আমরা এইভাবে লিখতে পারি আহ্বান নীতি অনুসারে। আমরা এই যে লাইনটা দেখতেছি এটা লিখবেন, পরমাণুতে ইলেকট্রন সর্বপ্রথম কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে এবং ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে। উপরের লাইনটা চাইলে স্কিপ করতে পারি, এখানেও আমরা চাইলে স্কিপ করতে পারি, এখানে আমাদের সমস্যা হবে না। ঠিক আছে, এখান থেকে এই লাইনটাকে আমরা স্কিপ করতে পারি। আচ্ছা, এই লাইনটাকে আমরা স্কিপ করতে পারি, এটাকে আমরা না লিখলেও চলবে। তাহলে আমরা খালি কি লিখবো? আহ্বান নীতি অনুসারে পরমাণুতে, যে এই লাইনটা লিখবো, পরমাণুতে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তি বা কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে এবং পরে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে। এটা হয়ে গেল আমাদের আহ্বান নীতি। এবং অরবিটালে প্রবেশ করে, হয়েছে? যে অরবিটাল সময়, এবার এখান থেকে আমরা এখানে লিখবো, যে অরবিটালের n+n এর মান
কম সেই অরবিটালে ইলেকট্রন কম বা শক্তি কম, এবং যে অরবিটালে n+n এর মান বেশি, ঠিক আছে। তো এখানে বিষয়টাকে এখানে একটু সাজানো গোছানোর একটু আলাদা দেখতেছি। যে অরবিটালে n+n এর মান কম সে অরবিটালের ইলেকট্রন কি অরবিটালের শক্তি কম, তাই সেই অরবিটালে তোমার কি ইলেকট্রন আগে প্রবেশ করবে। যেখানে n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা যেমনটা আমি বললাম, এবং l হলো, এখানে l লেখা মিস আছে, l হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। অপরদিকে n+n এর মান যে অরবিটালে বেশি তার শক্তির মানও বেশি, এবং সে অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। এখানে 3D অরবিটালে না গিয়ে 3D অরবিটালের ক্ষেত্রে আমি যদি খেয়াল করি, 3 হলো কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটা হলো n এর মান, এই যে n এর মান হলো 3, এবং d হলো উপ অরবিটাল বা l এর মান, যে d মানে হলো 2, তাই l এর মান 2। অতএব 3D যে শক্তি, অতএব n+n এর মান হলো 2, তোমার কথা 3 + 2 = 5। এবং 4s এর কথা বললে এখানে n এর মান হলো 4, এবং s এর মান তো 0 আমরা জানি, সেক্ষেত্রে l এর মান হলো 0। অতএব n+n এর মান হলো 4 + 0 = কত? 4। তাহলে আমরা যদি খেয়াল করি 3D এর শক্তি হলো 5 এবং 4s এর শক্তি হলো 4, তাহলে কি এখানে 4s এর শক্তির মান কি আছে? কম রয়েছে, এবং 3D এর শক্তির মান কি আছে? বেশি রয়েছে। তাই 4s এ ইলেকট্রন আগে প্রবেশ করছে, 3D তে ইলেকট্রন পরে প্রবেশ করছে। এই কথাটাই এখানে লেখা আছে। যেহেতু 4s অরবিটালে n+n এর মান 3D অরবিটাল অফ n+n এর মানের তুলনায় কম, তাই ইলেকট্রন আগে 4s অরবিটালে প্রবেশ করে। আর পটাশিয়াম অণুতে তোমার কি হয়েছে? 19টি ইলেকট্রন আছে, এর সর্বশেষ ইলেকট্রনটি 4s অরবিটালে প্রবেশ করেছে। শেষ। এতটুকু লিখলে আমাদের উত্তর মোটামুটি একটা হয়ে গেছে। এবার সেই অনুসারে, ঠিক আছে, উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে পটাশিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস আহ্বান নীতি মেনে চলে। আচ্ছা, আজান শেষ হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? দেখো, আমি আবার রিপিট করছি, এখানে কি কি শেখানো হয়েছে আপনাদেরকে। এখানে বলা হয়েছে যে আমাদের সোডিয়াম হলো কি করছে? আহ্বান নীতি, মানে 2NS সূত্রকে সমর্থন করে, কিন্তু পটাশিয়াম করে না। তার কারণ হলো আহ্বান নীতি। আহ্বান নীতি হলো কম শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে, পরে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। এর মান n+n এর উপর নির্ভর করে, যেখানে n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং l হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। n+n এর মান যার বেশি হবে তার শক্তির মান বেশি, n+l এর মান যার কম হবে তার শক্তির মান কম। এরপরে আমরা করছি 3D শক্তির মান হিসাব করেছি, যার মান 5, এবং 4s এর শক্তির মান করছি, যার মান হলো 4। এই অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে 4s এর যে শক্তিটা, সেই শক্তির মানটা হলো তুলনামূলক হলো কম, তাই 4s ইলেকট্রন আগে প্রবেশ করছে, আর 3D যেহেতু বেশি তাই এখানে কি পরে প্রবেশ করছে। তাই উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে পটাশিয়াম যে রয়েছে, পটাশিয়াম অ্যাকচুয়ালি আহ্বান নীতি অনুসরণ করেছে, ঠিক আছে। তাই উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে পটাশিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস আহ্বান নীতি মেনে চলায় পটাশিয়াম পরমাণুর সর্বশেষ ইলেকট্রন 3D তে অরবিটালে প্রবেশ না করে 4s অরবিটালে প্রবেশ করবে, ঠিক আছে। তাই বলা যায় উদ্দীপকের মৌলটি ইলেকট্রন বিন্যাসের দ্বিতীয় পদ্ধতিটি সঠিক বলে আমি মনে করি, বা এরকম কিছু। তো দ্বিতীয় পদ্ধতিকে সেটা হলো আমরা বলবো যে সেক্ষেত্রে আহ্বান নীতিটা হলো মেনেছে, এবং কি সোডিয়াম হলো তোমার কি করছে, জাস্ট এখানে লাস্ট লাইনটা লিখে দিবা যে দ্বিতীয় পদ্ধতি বলতে আহ্বান নীতি অনুসরণ করেছে। পদ্ধতি 1 ইলেকট্রন বিন্যাস 2NS সূত্রকে অনুসরণ করে। পদ্ধতি 1 বলতে এখানে বোঝানো হয়েছিল সোডিয়ামের কথা বলা হয়েছে, ঠিক আছে। সোডিয়াম কি করছে? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 2NS সূত্রকে সমর্থন করে, কিন্তু পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস 2NS সূত্রের ব্যতিক্রম, এটি আহ্বান নীতি মেনে চলে। এই হলো মোটামুটি, এইভাবেই প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দিতে পারেন। প্রথমে কি করবেন? মৌল শনাক্তকরণ করবেন, দেন ইলেকট্রন বিন্যাস করবেন, দেখবেন যে কে অনুসরণ করে নাই, দেন আহ্বান নীতি লিখবেন। আহ্বান নীতির পরে আপনি ওইটার শক্তির মান বাই করে দিবেন, এবং দেখবেন যে শক্তির কে আহ্বান নীতি অনুসরণ করছে আর কে করে নাই, ঠিক আছে। সে জাস্ট এতটুকু আপনার কাজ। ওকে, এটা আমাদের কমপ্লিট। এরপরে প্রশ্ন হলো এইটা, বলা হয়েছে দৃশ্যকল্প 1 শক্তির ক্রম বিশ্লেষণ করা। দৃশ্যকল্প 1 হলো এইটা, যেখানে হলো আপনার 4f, তারপর কত 4p এবং হলো 4d আছে। আমি যদি খেয়াল করি n এর মান এখানে কত 4, আর এখানে এটা হলো 3, যোগ করলে এর মান হলো 7, আর এটার মান হলো 4 প্লাস এর মান হলো p মান হলো sp মানে 1, যোগ করলে এর মান হলো 5, এর মান হলো 4 প্লাস d এর মান 2, এর মান হলো 6। বলছে কি শক্তির ক্রম বিশ্লেষণ করে। তাহলে শক্তির ক্রম কি ছোট থেকে বড় সাজালে সবচেয়ে ছোট শক্তি হলো 5, যার হলো 4p। তারপর ছোটোর কথা হলে 7 আর 6 এর মধ্যে 6 ছোট, মানে হলো এটা কি 4d, ঠিক আছে। আর তারপর শক্তির কথা বললে সেটা হলো 4f। এই হলো আমার শক্তির ক্রম। এখন এটা তো আমি সংক্ষিপ্ত বিবরণ দিয়ে দিলাম, এর আগে তো আমাকে আবার সেই জিনিসগুলো লিখতে হবে যে উদ্দীপকে কী কী মৌল রয়েছে, কী কী জিনিস আছে। 4f, 4p এবং 4d অরবিটাল রয়েছে, যার শক্তির মান নির্ভর করে কিসের উপরে?
এটা হলো যে আহ্বান নীতির উপরে। আর আমরা জানি আহ্বান নীতি অনুসারে কম শক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করে এবং উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রন পরে প্রবেশ করে। এই যে শক্তিটা প্রবেশ করে তার কার উপরে নির্ভর করে, তা হলো n প্লাস এল এর মানের উপরে নির্ভর করে, ঠিক আছে? যেখানে n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, l হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। n প্লাস n এর মান যার বেশি হবে তার শক্তির মান বেশি, l প্লাস n এর মান যার কম হবে তার শক্তির মান কম। তারপরে আমরা এই মানগুলো দেখায় দিব, দেখায় ক্লোজিং করে এবং ক্রম লিখে দিব, যেমনটা আমি এখানে করেছি। এখানে উদ্দীপকে 3টি অরবিটালে দেওয়া আছে, যেখানে হলো 3টি অরবিটালের নাম লিখে দিলাম। অরবিটালের মধ্যে কোনটির শক্তি কম আর কোনটির শক্তি বেশি তা অরবিটালের প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা l এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মানের উপর নির্ভর করে। যে অরবিটালে n প্লাস n এর মান কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে, ঠিক আছে? এবং যে অরবিটালে n প্লাস n এর মান বেশি সেই অরবিটালে শক্তি বেশি। তাই আবার l প্লাস n এর মান সমান হলে যে অরবিটালে n এর মান কম সেই অরবিটালে শক্তি কম, ও যে অরবিটালে n এর মান বেশি সেই অরবিটালে শক্তির বেশি। তো একবারে সেম টু সেম বিবরণ এখানে আমরা দিয়ে দিব। এতটুকু বিবরণ আমাদের মনে রাখতে হবে যে এইটা নির্ভর করে হলো n প্লাস l এর উপরে, যেখানে n এর মান প্রধান কোয়ান্টাম সংখ্যা অথবা প্রধান শক্তি স্তর, l এর মান হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা অথবা কি উপশক্তি স্তর। এই দুটো যোগফলের উপর নির্ভর করে। এই দুটো যোগফলের মান যার বেশি হবে তার শক্তির মান বেশি, এই দুটো যোগফলের মান যার কম হবে তার শক্তির মান কম, ঠিক আছে? আর যেখানে বিষয় যদি বাই চান্স দুজনের শক্তি সমান হয়, তাহলে আমার এই দুই পাশের শক্তি সমান, সেক্ষেত্রে বিষয়টা হলো যার প্রধান শক্তি কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তর সংখ্যা কম তার শক্তির মান কম। এই কথা এগুলো এখানে রিপিটলি লেখা। দেন এখানে আমি যেমনটা দেখালাম, এখানে কি 4f অরবিটালের জন্য এখন n এর মান কত 4, l এর মান কত f এর মান হলো 3, তাহলে f এর মান 3, তাহলে যোগফলে কি n প্লাস n এর মান কত আসলো 4 প্লাস 3 ইকুয়াল 7, যেটা আমি ওখানে দেখালাম। এখানে n এর মান 4 আর p মানে হলো 1, তাহলে l এর মান 1, অতএব n প্লাস l যার মান হলো 4 প্লাস 1 ইকুয়াল 5। সেম ভাবে 4d, এখানে n এর মান 4 এবং d এর মান হলো 2, n প্লাস n এর মান হলো 6। এখন ক্রমটা কি আসলো, দেখা যাচ্ছে যে অরবিটালের তিনটির মধ্যে 4f এর n প্লাস n এর মান সবচেয়ে বেশি, এর মান সবচেয়ে বেশি, আর এটার মান 4 এটা বেশি এবং 4p এর মান সবচেয়ে কম। সুতরাং দিশকল্প 1 এর অরবিটালের ক্রম হবে 4p সবচেয়ে কম, 4d তারপরে 4f তারপরে, ঠিক আছে? এই হলো আমার পরের প্রশ্নের উত্তর। এইগুলোর মাধ্যমে আমরা কি করব, আমরা টাইপ বি কমপ্লিট করলাম। টাইপ বি, টাইপ কি ছিল এটা, টাইপ সি ছিল না? টাইপ সি ছিল, তার মানে এবার করবো আমরা টাইপ ডি অ্যান্ড লাস্ট টাইপ, ঠিক আছে? টাইপ ডি হবে এটা, আচ্ছা টাইপ ডি, টাইপ ডি লাস্ট এই অধ্যায়ের প্রশ্ন। এটাও সেমই টাইপ বি এর মতোই, আসলে আমি জাস্ট একটু আলাদা করছি এই কারণে যে প্রশ্নটা দেখতে একটু ভিন্ন হয়। উপরে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মে মেনে যায় না কেন, তা যুক্তি সহকারে ব্যাখ্যা করো। এইটার কাজও সেমই, স্বাভাবিক নিয়ম না মানার কারণে আহ্বান নীতি। ও আরেকটা বিষয়, আহ্বান নীতি ছাড়াও আছে, অনেকে আহ্বান নীতি ছাড়াও অনুসরণ করে না, সেটা হলো অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থায়। অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ, যেমন পি অরবিটালে মোট ইলেকট্রন যা হলো 10টি, এটা পরিপূর্ণ অবস্থা। সরি পি অরবিটালের মোট ইলেকট্রন যে 6টি, আচ্ছা পি অরবিটালের মোট যে 6টি এটা পরিপূর্ণ অবস্থা, আর 6 এর অর্ধেক হলো 3, এটা হলো অর্ধপূর্ণ অবস্থা। ডি অরবিটালে মোট ইলেকট্রন যা হলো 10টা, এর অর্ধেক হলো 5টা। এই অবস্থায় ইলেকট্রনগুলো সবচেয়ে বেশি স্থিতিশীল, এখান থেকে ইলেকট্রন সরাতে হলে বা যে কোনো সরাতে হলে বেশি শক্তির প্রয়োজন পড়ে, তাই এই কারণে আসলে তোমার কি হয় থাকে, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস হয়ে থাকে, ঠিক আছে? তো এখানে আমি এক এক করে প্রশ্ন উত্তরটা দিই। তো এটা একটা বিষয়, অর্ধপূর্ণ এবং পরিপূর্ণর জন্যই আসলে ইলেকট্রন বিন্যাসগুলো ব্যতিক্রম হয়ে থাকে। আর ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম হলো আহ্বান নীতি, যেটা হলো ইলেকট্রন প্রথমে কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে, তারপরে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে, এটাই হলো আহ্বান নীতি। আর এটা আবার না ডিপেন্ড করে, শক্তি আবার ডিপেন্ড করে কি n প্লাস l এর উপরে, যেখানে n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা আর l হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই n প্লাস n এর মান যার বেশি হবে তার মান বেশি, l প্লাস n এর মান যার কম হবে তার মান কম। এটা হলো আহ্বান নীতি ছিল। এই আহ্বান নীতির ব্যতিক্রম যদি কেউ হয় তার কারণ হলো অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ। এই অর্ধপূর্ণ পরিপূর্ণ কারণে কেন ব্যতিক্রম হয়, কারণ অর্ধপূর্ণ পরিপূর্ণ অবস্থায় হলো ইলেকট্রনগুলো অধিক স্থিতিশীল, এখান থেকে সে লড়তে চায় না, মানে এখান থেকে লড়াতে হলে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়। এই হলো টোটাল ব্যাখ্যা আমাদের যেটা দিতে হয়। তো এখানে প্রথমে বলছে উদ্দীপকের একটি মৌলের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম মেনে চলে না কেন। এখানে মৌল কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, এর মধ্যে একজন মানে না। সচরাচর প্রথম যেই 20 পর্যন্ত মৌল আছে এরা 100% মানবে, তাই WXY এটা মানবে, জাস্ট মানবে না হলো Z, যেটা 20-এর উপরে, কারণ 20 পর্যন্ত যে মৌলগুলো আছে তারা ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম মানে। আর ইলেকট্রন বিন্যাসের নিয়মটা মানে না হলো 3 জন।
তার মধ্যে পটাশিয়াম একজন, ক্রোমিয়াম একজন, আর হলো কপার একজন। এই তিনজন হলো ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম মানে না। কেউ যদি এই তিনটা টপিক দিয়ে অঙ্ক করে নেয় আমার মনে হয় না তার কোনো সমস্যা আছে। তো উদ্দীপকের এটা কি ডাব্লু হলো 4 নম্বর মৌল, 4 নম্বর মৌলের নাম কি বেরিলিয়াম। এক্স হলো 12 নম্বর মৌল, 12 নম্বর মৌল হলো ম্যাগনেসিয়াম। ওয়াই হলো 20 মানে হলো পটাশিয়াম, মানে সরি ক্যালসিয়াম। আর জেড হলো 29 নম্বর মূল হলো কপার। তো এই তিনজন তো মানবে না হলো এ। কেন মানবে না, চলো আমরা এই বিষয়টা দেখে নিই। তো এটা তো বলা হয়েছে উদ্দীপকে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম মানে না, নিয়মে করা যায় না। সেটা হলো কি জিঙ্ক, সেটা হলো তোমার হলো 29 জেডেন, মানে জেড 29 লেখা আছে, অ্যাকচুয়ালি এটা হলো কপার। ঠিক আছে, উদ্দীপকের একটি মৌলের ইলেকট্রন বিন্যাস কি সাধারণ নিয়ম মানে না, সেটা হলো কপার। কেন, কারণ হলো 19 পর্যন্ত, 19-এর আগে পর্যন্ত বা 20-এর আগ পর্যন্ত যে মৌলগুলো আছে তারা মানে এটা 100%। ঠিক আছে, তাই মানে না কেটা এই একজন স্বর্ণ ব্যক্তি মানে না। এবার কেন মেনে না, ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মটা কি বা আহ্বানী নিয়মটা কি, এটা এখানে লিখে দিছি। তোমার কি সাধারণ নিয়ম অনুসারে যেটা আহ্বানীতে ওটা এখানে লেখা আছে। তো অনুসারে পরমাণুতে ইলেকট্রন শক্তির ক্রমানুসারে নিম্ন থেকে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে। ঠিক আছে, সাধারণ নিয়ম অনুসারে নিম্ন শক্তি স্তর ও উপশক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ হলে পরবর্তী শক্তি স্তর বা উপশক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে। যেটা শর্টকাট কথা হলো যে ইলেকট্রন সমূহ প্রথমে কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে, কম শক্তি সম্পন্ন অরবিটাল পরিপূর্ণ করে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল প্রবেশ করে। এই কথাটা এখানে লিখে দিবা তাহলেই হবে। এটা গাইডে এইভাবে লেখা আছে তাই, বাট তুমি এইভাবে লিখে দিবা আমি যেভাবে বললাম সেভাবে। অর্থাৎ প্রথমে এস পূর্ণ করবে, তারপর পি পূর্ণ করবে, পি এর পরে ডি পূর্ণ করবে, এভাবে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন বণ্টিত হয়। কাজেই এর ইলেকট্রন বিন্যাস হওয়া উচিত, মানে কি হওয়া উচিত, সাধারণ নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাস হওয়া উচিত এইটা, যেটা হলো তোমার কি জেড 29 ইকুয়াল এভাবে 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p6 3s স্কোয়ার 3p6। ইলেকট্রন অবশ্যই 3d-তে না গিয়ে 4s আগে যাবে, সেক্ষেত্রে 4s ইলেকট্রন দুইটা নাই, তো দুইটা এখানে হলো 9টা। এইভাবে ইলেকট্রন বিন্যাস হওয়া উচিত, কিন্তু প্রকৃতপক্ষে এরকম ইলেকট্রন বিন্যাস হয় না। প্রকৃতপক্ষে ইলেকট্রন বিন্যাস হয় এইটা। ঠিক আছে, এইটা জেড 29-এর ইলেকট্রন বিন্যাস হয় 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p6 3s স্কোয়ার 3p6 3d10। এইখানে ভিন্ন 3d10 অ্যান্ড 4s1। আবহাওয়ার নিয়ম অনুসারে বা ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম অনুসারে ইলেকট্রন প্রথমে কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে, পরিপূর্ণ করে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে। এটাই ছিল সাধারণ নিয়ম। এখন আমরা দেখেছি পূর্বের যে কাজটা করছি সেখান থেকে আমরা এতটুকু দেখতে পেরেছি যে 3d অরবিটালের মান হলো 5 এবং 4s অরবিটালের মান হলো 4। তাহলে 4s অরবিটালের শক্তি কম, তাই 4s এ ইলেকট্রন পরিপূর্ণ করে তারপরে 3d-তে প্রবেশ করার কথা। তো 4s এর সর্বোচ্চ 2টা ইলেকট্রন যায়, তাই এস এর 2টা ইলেকট্রন দেওয়ার পরে অবশেষ 9টা ডিতে দেওয়ার কথা। কিন্তু প্রকৃতপক্ষে আমরা ইলেকট্রন দেখি যে 4s এ একটা ইলেকট্রন যায় এবং ডিতে যায় কয়টা, 10টা। কেন যায়, তার কারণ হলো অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ। এই যে দেখো এখানে লেখা আছে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম অনুযায়ী তোমার কি জেড এর 4s অরবিটালে 2টা থাকার কথা, এই যে 2টা, এবং 3d অরবিটালে 9টি ইলেকট্রন থাকার কথা। ঠিক আছে, তাহলে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম অনুসারে 4s অরবিটালে 2টা এবং কি 3d অরবিটালে 9টি ইলেকট্রন থাকার কথা। কিন্তু সেক্ষেত্রে 3d অরবিটালের একটি মাত্র ইলেকট্রনের অভাবে অর্ধপূর্ণ হয়ে যায়। ঠিক আছে, কি অপূর্ণ হয়ে যায়। একটি মাত্র ইলেকট্রন যদি ডিতে দেওয়া যেত তাহলে সেটা 10টা হয়ে যেত, আর ডি হলে পরিপূর্ণ হয়ে যেত। আর এস থেকে যদি একটা নেয় তাহলে সেটা কি অর্ধপূর্ণ হয়ে যেত। আর ইলেকট্রনরা চাই হলো সবসময় অর্ধপূর্ণ আর পরিপূর্ণ অবস্থা বজায় রাখতে। ইলেকট্রনের একটা স্থায়িত্ব বা ইলেকট্রনের চাওয়া হলো একটা ইলেকট্রন যদি দান করে বা একটা ইলেকট্রন যদি গ্রহণ করে কোনোভাবে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হওয়া যায়, সবার আগে সে সেই কাজটা করবে। যেহেতু এখানে সুযোগ পেয়েছিল যে একটা ইলেকট্রন দান করলেই অর্ধপূর্ণ হয়ে যাবে, তাই কি করছে, দান করে দিবে। ঠিক আছে, তো এটা এখানে লেখা আছে যে সেক্ষেত্রে 3d অরবিটালে একটি ইলেকট্রনের অভাবে তোমার কি অপূর্ণ থেকে যায়, কিন্তু সমশক্তি সম্পন্ন অরবিটালের অর্ধপূর্ণ বা সমপূর্ণ বা পরিপূর্ণ আর কি হলে সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস অধিকতর সুস্থিতিশীল হয়, যেমনটা বললাম যে সুস্থিতি হয়। কাজেই 3d-তে 9টা ইলেকট্রন মানে 3d9 কাঠামোর চেয়ে 3d কাঠামো অনেক বেশি স্থিতিশীল বা সুস্থিত। ফলে এখানে এই যে লাস্টে যেটা লেখা আছে 3d9 এবং কি 4s1, মানে ফলে d9 এবং 4s এর চেয়ে তোমার কি d10 এবং 4s1 ইলেকট্রন বিন্যাসটি মূল অধিকতর স্থায়ী হয়। তাই জেড এর ক্ষেত্রে স্থিতিশীলতা অর্জনের জন্য 4s অরবিটালে একটি এবং 3d অরবিটালে কয়টি, 3d অরবিটালে 9টি ইলেকট্রন কি কাঠামো পরিপূর্ণ সৃষ্টি করে। অতএব যুক্তিক কারণেই
তোমার কি এটা ইলেকট্রন বিন্যাসটি কি করে না, সাধারণ নিয়ম অনুসরণ করে না। সোজা কথায় সাধারণ নিয়ম অনুসরণ না করার কারণ দায়ী থাকে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থা। কেননা ওই অর্ধপূর্ণ অবস্থা এবং পরিপূর্ণ অবস্থায় এরা বেশি স্থিতিশীল, এই বেশি স্থিতিশীলতা অর্জনের জন্যই আসলে এই কাজটা হয়ে থাকে। তো এভাবেই করবেন আপনারা সবাই। প্রথমে আপনারা ওই মৌলটা শনাক্তকরণ করবেন। আমি আবার বলতেছি, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস টোটাল 3টা থাকে। নাম্বার 1 পটাশিয়াম, নাম্বার 2 কপার, নাম্বার 3 হলো ক্রোমিয়াম। সবার ক্ষেত্রে ব্যাখ্যা প্রায় সেম। প্রথমে আমাকে মৌল শনাক্তকরণ করতে হয়, যেটা এখানে করে নেই, বাট তুমি চাইলে করতে পারো। মৌল শনাক্তকরণের 5 হলো সাধারণ নিয়ম লেখা। ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম কি? সাধারণ নিয়ম হলো ইলেকট্রন প্রথমে কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে, অতঃপর কম শক্তি সম্পন্ন পরিপূর্ণ করে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে। শেষ। এরপরে আপনার কাজ থাকবে হলো, এটা যখন আমার কি থিওরিটা লেখা হলো সেই অনুসারে ইলেকট্রন বিন্যাস করতে হবে। মানে নর্মালি আমরা যেভাবে ইলেকট্রন করি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে দুইটার ভিন্ন ভিন্ন হবে। যেমন এখানে হচ্ছে কি, এখানে হলো এস এর 2টা ইলেকট্রন যায়, ডিতে যাবে 9টা, ঠিক আছে? কিন্তু এর ভিন্নতার কারণ হবে কি, এই যে এস এর ডিতে যাবে হলো 10টা এবং এসে যাবে কয়টা? একটা। কেন যাবে? অর্ধপূর্ণ পরিপূর্ণ এই ব্যাখ্যাটা দিয়ে দেবেন। আরেকটা জিনিস আমি আরেকটা মূল্য দিই, কপার সাপোজ 24 ইলেকট্রন বিন্যাস যদি স্বাভাবিক করি এস স্কোয়ার 2s স্কোয়ার 2p6 10টা, 3s স্কোয়ার 3p6 3dতে ইলেকট্রন না গিয়ে 4s যাবে, এস এর 2টা ইলেকট্রন যায়, তাহলে কয়টা হলো? টোটাল হলো 20টা, রইল কয়টা? 4টা, এই হলো 24টা। এখন এই যে অবস্থাটা, এই অবস্থাটা কি, এই যদি একে একটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে কিন্তু এই অর্ধপূর্ণ হয়ে যায়, এও কিন্তু অর্ধপূর্ণ যায়, তাহলে ওই অবস্থায় কিন্তু বেশি স্থিতিশীল হবে, ঠিক আছে? তো সময় যে এখানে তাই কিন্তু লেখা আছে ইলেকট্রন বিন্যাসের স্থিতি মানে অধিক স্থিতিশীলতার জন্য এরকমটা করে থাকে। তো সেক্ষেত্রে আসলে এটা হলো ফ্যাক্ট বা সঠিক নয়। সাইডে আমরা এভাবে লিখে দেব যে সঠিক নয়, এভাবে লিখবো সঠিক নয়, সঠিক নয়, এভাবে লিখে দিলাম। তারপর আমরা কি প্রকৃত ইলেকট্রন বিন্যাস করবো। প্রকৃত ইলেকট্রন বিন্যাস করলে যেমনটা আমি এখানে করেছি, প্রকৃত ইলেকট্রন বিন্যাস এখানে কি হবে? 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p6, ঠিক আছে? 3s স্কোয়ার 3p6, তারপর কি 3d অ্যান্ড 4s, এসে একটা, এটা 5টা। তো এইটা 4s2 মানে d2 এবং হলো কি s2, d4s2 এর থেকে d5s1 অধিকতর স্থিতিশীল। এই অধিকতর স্থিতিশীলতার জন্যই তোমার কি করা হয়েছে, এই যে অধিকতর স্থিতিশীল, এই জন্য বা এই স্থিতিশীলতার জন্যই আসলে ইলেকট্রন এরকম কি কাঠামো বা এরকম বৈশিষ্ট্যগুলো বহন করে, কাজে ইলেকট্রনগুলো বিন্যাসগুলো কি ব্যতিক্রম হয়ে থাকে, ঠিক আছে? তো এই তো ছিল আপনাদের টোটাল টাইপ। আশা করি আপনাদের সকল টাইপ কমপ্লিট করে দিয়েছি, টাইপ 1, টাইপ বি অ্যান্ড টাইপ সি। আপনাদের কাজ থাকবে হলো টাইপ এ বি প্রথমে কমপ্লিট করছে, ওগুলো বোর্ড তো করছেন, এবার টাইপ বিসি যেটা আছে এগুলোর উপরে বোর্ড করে দিচ্ছে, এগুলো সব কমপ্লিট করেন। সব কমপ্লিট করে দেখেন কোনো সমস্যা আছে কিনা, কোনো সমস্যা থাকলে আমাদের জানাবেন, আমরা সকল সমস্যার সমাধান করে দেবেন ইনশাল্লাহ। আর নেক্সট ক্লাসে আমি পরের অধ্যায়, চতুর্থ অধ্যায় হয়তোবা একটা ক্লাসে কভার করে দিব টোটাল 3টা টাইপ। ওখানে আছে ফার্স্ট টাইপে হলো ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রনের অবস্থান নির্ণয়, সেকেন্ড টাইপ হলো পারমাণবিক সংখ্যা, থার্ড টাইপ হলো আয়নীকরণ শক্তি। তো এই 3টা আমি হয়তো একটা ক্লাসে কমপ্লিট করে দেবো, চেষ্টা করবো খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে সকল ক্লাস কমপ্লিট করে দেবো। হয়তো অনেকগুলো ক্লাস করতে পারি, রোজা রমজানের দিন, বুঝতে পারছেন। তো আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সব ক্লাস কমপ্লিট করে দেবো, পরীক্ষার আগে সব ক্লাস ডি এন্ড হয়ে থাকবে। দেখ সবাই ভালো থাকবেন, সব জন্য থাকলে আসসালামু আলাইকুম।